সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আর কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হতে যাচ্ছে দ্য সোবার পডকাস্ট লয় ভাগছেন ষষ্ঠ পর্ব, যার উপস্থাপনায় থাকছেন চাঁদ সওদাগর শুভ্র ওরফে মার্কস এবং ডক্টর জয়নাল মাইজ ভান্ডারী ওরফে ডক্টর এফ। আশা করছি সবাই এই নতুন পর্বটি উপভোগ করবেন। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, শুরু হয়ে গেল দ্য সোবার পডকাস্ট লয় ভাগছেন ষষ্ঠ এপিসোড। আপনারা সবাই আমাকে চেনেন, আমার নাম মার্কস, আমি সোবার একজন অসম্মানিত অ্যাডমিন এবং আমার সাথে আছেন সোবারের আরেকজন অসম্মানিত অ্যাডমিন ডক্টর এফ, যার পুরো নাম মুখে নেওয়া যায় না। আমরা বেশ মোটামুটি বড়সড় একটা বিরতির পর আবার ফিরে আসলাম। এর কারণটা আপনারা অলরেডি জানেন। ডক্টর এফ এবং আমি দুজনই বার্ধক্যজনিত কিছু অসুস্থতার কারণে রেকর্ডিংয়ে বসতে পারিনি, তো অনেকদিন পর আসলাম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ফ্যান্টম এনকাউন্টার্স এবং এর পরবর্তী আতেল আলাপগুলো হচ্ছে ডক্টর এফ করবেন প্রতিবারের মতোই। লয় ভাগছের প্রত্যেকটা এপিসোডে শুরুতেই হচ্ছে আমি কিছু থিওরিটিক্যাল আলাপ করে নেই, কিন্তু মার্কস একটু আগে যে কথাটা বললো যে আমরা গত এক মাস বিভিন্ন কারণে এপিসোড রেকর্ডিং করতে পারিনি, যেটা হয় যে আমরা যদি একজনও সুস্থ থাকতাম জিনিসটাকে হয়তো আরেকজন কন্টিনিউ করে নিতে পারতো, বাট ব্যাক টু ব্যাক আমরা আসলে দুইজনে অসুস্থ হয়েছি। একজন অসুস্থ হচ্ছি, একটু সুস্থ হওয়ার পরে দেখা যাচ্ছে আরেকজন অসুস্থ হয়ে যাচ্ছে এবং কোঅর্ডিনেশনটা আসলে সেভাবে পসিবল ছিল না। এবং আপনারা ইতোমধ্যে জানেন যে লয় ভাগছের এপিসোডগুলো আসলে আমরা স্ক্রিপ্টেড ভাবে করি না, এই এপিসোডগুলো স্পন্টেনিয়াস ভাবে করা হয়ে থাকে। আমরা এপিসোড রেকর্ডিং এর 5 মিনিট আগেও আসলে জানি না যে আমরা কি রেকর্ড করব এবং কোন টপিকগুলোতে কথা বলবো। আমরা জাস্ট এপিসোড রেকর্ডিং এর আগে 5 মিনিট নিজেরা বসে হচ্ছে থিমটাকে সেট করি, কোন স্টোরিগুলো বলা হবে সেটাও আমাদের আলাদাভাবে ডিজাইন করা থাকে না, আমরা নিজেদের এক্সপিরিয়েন্স ওইভাবে বলতে থাকি। থিওরিটিক্যাল আলাপগুলো নিজেদের অভিজ্ঞতার আলোকেই চলে আসে। তো এই যে আমরা অসুস্থ ছিলাম, বার্ধক্যজনিত যে অসুস্থতার মধ্য দিয়ে আমরা গেলাম, আজকে আসলে কথা বলতে গিয়েও কিছুটা অসুবিধা ফেস করছি। দেখা যাচ্ছে যে রেকর্ডিং শুরু করার পরে কিছুটা উইকনেস ফিল হচ্ছে কিংবা কথা বলতে গিয়ে ফ্লো কেটে যাচ্ছে। তো এতদিন যে এপিসোডগুলোতে আপনারা তাত্ত্বিক কিংবা মার্কসের ভাষায় যে আতেল আলাপ, যেটাও আমার কথাকে বলে, সেই তাত্ত্বিক আলাপে আজকে আসলে খুব বেশি একটা যাব না। আপনাদের সাথে মূলত আজকে আমাদের রিসেন্ট এক্সপিরিয়েন্স, যেটা বলার কথা না সেটাও বলবো, তার সাথে হচ্ছে আমাদের অতীতের দু একটা ছোট্ট অভিজ্ঞতা। আসলে 3 পিরিয়ডে ভাগ করা যায়: সুদূর অতীতের অভিজ্ঞতা, নিকট অতীতের অভিজ্ঞতা এবং ভেরি রিসেন্ট একটা এক্সপিরিয়েন্স। আজকে মূলত আমরা 3-4টা এরকম ছোট ছোট অভিজ্ঞতা শেয়ার করব। কোনো থিওরিটিক্যাল আলাপে যাব না, কোনো তত্ত্ব কথায় যাব না, কিংবা এপিসোডের বিশ্লেষণেও যাব না। আজকে আমাদের এপিসোডটা খুবই প্লেন অ্যান্ড সিম্পল। টপিকটা হচ্ছে ফ্যান্টম এনকাউন্টার্স, আমাদের নিজেদের ছোট ছোট কিছু অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাগুলো আমরা ভুলে যেতে চাই, কারণ এই অভিজ্ঞতাগুলো মনে করলে যেটা হয় যে আমাদেরকে আরো ভুগতে হবে বেশি। কিছু স্মৃতি থাকে যেগুলোকে চাপিয়ে রাখা ভালো আপনার নিজের ভালোর জন্য। এই ভাবনাহীন স্বচ্ছন্দ জীবন, জীবন বিমান পেনশন পলিসির অবদান। জীবন বীমা কর্পোরেশন একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান। মার্কস, তুমি শুরু করতে পারো। আচ্ছা, এই ঘটনাটা আসলে মানে আমার জন্য এত ট্রমাটাইজিং ছিল যে আসলে
খেয়াল করে দেখলাম যে আমি আসলে ভুলে গেছিলাম একটা কারণ এটা আমি যতবার মনে করি আমার অসম্ভব ভয় লাগে। এবং আমি যেটা দেখলাম যে এই ঘটনাটা মানুষ শুনলে মজা পাবে, কারণ এই ধরনের অভিজ্ঞতা সচরাচর খুব একটা শোনা যায় না। আমি আসলে কি বলবো যে আমি আসলে সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান এরকম একটা ঘটনার সম্মুখীন হয়েছিলাম। আচ্ছা যাই হোক, তো ঘটনাটা তাহলে বলি। ঘটনাটা হচ্ছে 2007 সালের। তখন যেটা হয়েছিল যে আমার এক খালাতো ভাইদের বিল্ডিং তোলার কাজ চলতেছিল ঢাকার একটা নির্দিষ্ট এরিয়াতে, যে এরিয়াটা এখন খুব পপুলার। একটা ইউনিভার্সিটি আছে ওই এলাকায়। অনেকেরই এলাকাতে ইউনিভার্সিটি আছে এখন। সো আপনারা আপনাদের কল্পনার সাথে মিলায় নেন, আমি অরিজিনাল লোকেশনটা বলছি না। তো তখন যেই সময়টা ছিল আর কি, ওইখানে এলাকাটা বেশ ফাঁকা ছিল। বেশ ফাঁকা বলতে বেশ ফাঁকা, খুব একটা মানুষ নেই। শুরুর দিকে কিছু মানুষজন থাকে, কিন্তু ভিতরের দিকে আর কি আসলে গেলে ওরকম মানুষজন দেখা যায় না। তো ওই সময় যেটা হয়েছিল যে তখন আমি প্রতি বৃহস্পতিবার আমার যে খালাতো ভাই ছিল ওর সাথে ওদের ওই বাসাটা, যে বিল্ডিংটার কাজ চলছিল ওটার আশেপাশের একটা বাসায় তখন ওরা ভাড়া থাকতো, ওখানে আমি দেখা করতে যেতাম আর কি। আমরা একটু একসাথে মিউজিক করতাম, আমরা তখন একসাথে একই ব্যান্ডে ছিলাম। বেশ ভালো একটা সময় কাটতো, সপ্তাহে একটা উইকেন্ড গল্প গুজব করে কাটাতাম ওরকম। তো একদিন যেরকম হলো, আমি তো সাধারণত হচ্ছে বৃহস্পতিবার রাতে যেতাম। তো ওই বৃহস্পতিবার রাতে যেটা হলো যে আমার একটা আত্মীয়ের একটা বিয়ের প্রোগ্রাম ছিল, যে প্রোগ্রামটাতে আমার খাতো ভাই যায় না আর কি। আমি ঠিক করলাম যে ঠিক আছে, আমি বিয়ের প্রোগ্রামটা শেষ করে তাহলে ওর বাসায় যাব। তো স্বভাবতই হলুদের প্রোগ্রামে আপনারা যেটা দেখছেন যে কখনোই একটা টাইমে শেষ হয় না, গভীর রাত হয়ে যায়। তারপর আমি একটু যথেষ্ট আগেই বের হওয়ার চেষ্টা করলাম। আমি রাত 12টার দিকে বের হলাম। তা আমি যখন ওই এলাকায় পৌঁছাইছি তখন অলমোস্ট 12:30 পৌনে 1টার মতো বেজে গেছে। তো আমি রিক্সা খুঁজছিলাম, যেহেতু রাত হয়ে গিয়েছে, স্বভাবতই রিক্সা পাওয়া যাচ্ছিল না। তো আমি কিছুক্ষণ ওয়েট করলাম, করার পর একটা রিক্সা পেলাম। আমি বললাম ঠিক আছে তাহলে উঠি। তো উঠলাম। উঠার পর যেটা হলো যে বাসার ঠিক কাছাকাছি এসে ওই রিক্সার চেইন ছিঁড়ে যায়। আর যেহেতু রাত হয়ে গেছিল, রিক্সাও পাওয়া যাচ্ছিল না, আমি ভাবলাম যে ঠিক আছে আমি তাহলে বাকিটা পথ হেঁটেই যাই। আর তখনও আমার ভয় লাগতেছিল না, কারণ আমি যে সময়টার কথা বলতেছি একটু শীত শীত পড়ে গেছে অলরেডি, একটু কুয়াশা ছিল। আর যেটা বলছিলাম যে এলাকাটা তখন বেশ খালি থাকতো। আমার আমার যেটা মনে হলো যে তখন মাইন্ডে যে ঠিক আছে আমি হাঁটি, বেশ ভালো একটা মোমেন্ট এনজয় করব। তখন আমার সাথে হেডফোন ছিল না, আমি গান শুনতে শুনতে হাঁটতে পারতাম। কিন্তু ওই মোমেন্ট এনজয় করার জন্য আমি যেটা করলাম যে আমি ফোনে হচ্ছে গান ছাড়লাম আর কি। গান ছেড়ে আমি গান শুনতে শুনতে হাঁটতেছি। যেখানে রিক্সা চেনটা ছিঁড়ছে ওইখান থেকে ওই বাসাটার দূরত্ব খুব একটা বেশি না আর কি। আমার হিসাবে যে অ্যারাউন্ড 12 থেকে 15 মিনিট বা 16 মিনিট হাঁটলে হচ্ছে চলে যাওয়া যাবে। তো রিক্সার চেইনটা যে জায়গায় ছিঁড়ছিল ওটা ছিল একটা চৌরাস্তার মোড়, ওখান থেকে বামে হচ্ছে ঢুকতে হয়। তো যেহেতু এলাকাটা বেশ খালি ছিল, ওই গলিতে খুব একটা বেশি বিল্ডিং ছিল না। আমি যদি একটু ডিটেলে বলি তাহলে যেটা হচ্ছে যে আমি যদি ওই বাম পাশের রোডটা ধরে হাঁটা শুরু করি তাহলে 7-8 মিনিটের মতো হাঁটলে একটা আন্ডার কনস্ট্রাকশন বাড়ি পড়ে। আরো কিছুক্ষণ হাঁটলে একটা কমপ্লিট বিল্ডিং, যেখানে আমার খালাতো ভাইরা তখন ভাড়া থাকতেছে, এবং তারপরে হচ্ছে ওদের বাড়িটার কি যে কাজটা সুপারভিশন করে আর কি। তো আমি হাঁটা শুরু করলাম। তো তখনও ওই এলাকায় প্রতি গলিতে গলিতে ল্যাম্প পোস্ট বসানো হয় নাই। তখন যেটা হতো যে কারেন্টের যে খাম্বা থাকতো ওইটার সাথে ভাই ওই যে ছোট ছোট ওই যে ফ্লুরোসেন্ট বাতি, সোডিয়াম বাতি না, ফ্লুরোসেন্ট বাতি আর কিছু না থাকতো। তা আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে যে লাউড স্পিকার গান শুনতে বিরক্ত লাগতেছে, আমি বন্ধ করে দিছি। হাঁটতে হাঁটতে আমি যেটা দেখলাম যে একটা ল্যাম্প পোস্টের নিচে 3টা মানুষ হচ্ছে দাঁড়ায় আছে। তো প্রথম দেখায় আমি ভয় পাইনি, এক জাস্ট দেখছি আর কি, চোখে পড়ছে। এবং আমার 3টা মানুষের চেহারা এবং কি পড়া ছিল আমার এখনো টিল নাও ইন ডিটেলে মনে আছে। এর মধ্যে একটা অবাক করার বিষয় যেটা ছিল, তিনজনই বেশ খাটো ছিল, 5 ফুট 2-3 মতো হাইট হবে এরকম। একজনের পরনে হচ্ছে একটা সাদা শার্ট লুঙ্গি, আরেকজনের পরনে হচ্ছে একটা কালো পলো শার্ট একটা জিন্স, আর আরেকজনের পরনে হচ্ছে একটা শার্ট আর সাধারণ ওই যে কাপড়ের যে প্যান্ট থাকে আর কি, এবং সবার পায়ে স্যান্ডেল ছিল। এবং তাদেরকে দূর থেকে হঠাৎ করে দেখে যেটা মনে হয় যে একটু শ্রমিক টাইপের লোকজনের যে ধরনের গেট আপ থাকে ওরকম গেট আপ আর কি। তা আমি হাঁটা শুরু করলাম ওদিকে, তাদের দেখলাম বেশ দূর থেকে আর কি দেখলাম। আমি যখন কাছাকাছি আসলাম তখন আমি সাবকনসিয়াস দিকে তাকাইলাম, এবং তখন আমি একটু ভয় পেলাম, কারণ তিনজনই একই সাথে আমার দিকে তাকায় হাসতেছে, এবং হাসিটা বেশ বিকৃত। এবং এই ধরনের হাসি আমি কি বলবো, আসলে জীবনে অনেক হরর সিনেমা টিনেমা দেখছি,
কোনো হরর সিনেমায় এই ধরনের বীভৎস বিকৃত হাসি আমি কখনো দেখিনি। এটা বলতে বলতে আমার এখন ভয় লাগতেছে। আচ্ছা, তো তখন পর্যন্ত আমি কিন্তু তখনো ভূতের ভয় বা ভৌতিক কিছু আমি তখনো ভাবিনি। আমি ভাবিনি যে আমার একটা ভৌতিক এক্সপেরিয়েন্স হতে যাচ্ছে। তো তারপর যেটা হলো যে আমি আরো কাছাকাছি গেলাম। তো তখন যেটা হচ্ছে যে তাদের আর আমার মাঝখানে দূরত্ব হচ্ছে, আমি যেটা বলবো যে অ্যারাউন্ড 10 থেকে 15 ফিট। মানে আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমি তাদের প্রায় পাশাপাশি চলে আসছি। তখন আমার মাথায় যেটা আসলো যে উম, সম্ভবত ছিনতাইকারী। তো ছিনতাইকারী নিয়ে আমার একটা ফিলোসফি আছে, সেটা হচ্ছে যে ছিনতাইকারী যদি কখনো ধরে সবকিছু দিয়ে দিব, কোনো সমস্যা নেই, আমার ঝামেলা না হইলেই হয়েছে আর কি। তো মনের মধ্যে একটু ভয়ও ছিল, আবার একটু কেমন জানি লাগতেও ছিল আর কি, যে হচ্ছে মানে কি হচ্ছে আর কি। তো আমি যেটা বলছিলাম, যখন আমি তাদের প্রায় পাশাপাশি চলে আসলাম, তখন আমি যেটা চিন্তা করলাম যে কোনো রকম আই কন্ট্যাক্ট করবো না, কারণ ততক্ষণে আমি প্রায় কাছাকাছি চলে আসছি, আর 7 থেকে 8 মিনিটের মতো হাঁটলে আমি আমার খালাতো ভাইয়ের বাসায় পৌঁছায় যাবো। তো তখন হচ্ছে আমি তাদের ক্রস করে ফেললাম, ওরা আমার পিছনে পড়ে গেল। তো তখন আমার একটু ভয় লাগা শুরু হলো যে পিছন থেকে আবার অ্যাটাক করে নাকি। আমি তখন পিছনে ঘুরলাম এবং আমার তিনজনের সাথে একটা ডিরেক্ট আই কন্ট্যাক্ট হলো তখন। এবং তখন আমি যেটা দেখলাম, তিনজন একই সাথে মাথার উপর হাত নিল এবং পাটা না মানে একটা ড্যান্স মুভের মতো, ভাই বুঝছেন, একটা ড্যান্স মুভের মতো এরকম করলো, করে ঘুরে ঘুরে মানে কাইন্ড অফ নাচতে নাচতে আমার পিছনে আসা শুরু করলো। এবং আই সোয়ার, মানে কোনো লিভিং বিংস এভাবে কোনোদিন মানে নাচতে নাচতে সামনে আগাতে পারবে না। অসম্ভব ব্যাপার। মানে আমার বলতে বলতে এখনো গুজবাম্প হচ্ছে এবারে, যে কিভাবে জানি ঘুরতে ঘুরতে আমার পিছনে আসতে লাগলো এবং মুখের মধ্যে যে হাসিটা। তো এই দৃশ্য দেখে মানে যেটা হয় আর কি, আমি আল্লাহর নামে দৌড় দিলাম। দৌড় দিয়ে এক দৌড়ে হচ্ছে মানে বাসে চলে, মানে একদম একদম স্ট্রেইট আর কি, জাস্ট আমি মানে কলিং বেরো দিই না, এমন জোরে বাসা মানে দরজা ধাক্কাইছি, আমার খাতো একদম হুড়মুড়, তোর কি সেরকম ধমক ধমক শুরু হয়ে গেছে। এবং তখন আমি যেটা করলাম যে ওই আরেক মানে ওদের বাসার জানালা দিয়ে হচ্ছে, মানে আমি যখন যে রুমটাতে ঢুকছি, মানে ড্রয়িং রুমের জানালা দিয়ে হচ্ছে রাস্তার ওই পোর্শনটা দেখা যায় না। আমার খালা আর খালু দুজনেই ঘুমাইছিল। আমি ওই রাতের বেলা হচ্ছে খালা খালুর রুমে ঢুকছি জাস্ট টু সি যে ওইখানে আসলে কি হচ্ছে, মানে ওখানে আদৌ আমি সঠিক দেখছি না ব্যাটিক কিছু দেখছি। আমি জানাতে ওই ল্যাম্পপোস্টের যে জায়গাটা আমি তিনজনকে দেখছিলাম, আমি তাকাইলাম, কিছুই নাই ওখানে। তো এই ঘটনাটা হচ্ছে মানে আমি সাথে সাথে আমার খালাতো ভাইকে বলি। তো ও যেটা বলে যে মানে ও শুনছে যেখানে লোকজন ভয় পায়, কিন্তু এই ধরনের কিছু দেখছে নাকি মানে এটা কখনো শুনে নাই। তো আমি যেটাই বললাম যে আমি তখনও সংবাদপত্রের সাথে জড়িত, আমার যে এই ধরনের ইনসিডেন্টে আমার সবসময় আগ্রহ বেশি। আমি চিন্তা করলাম যে এটা নিয়ে আমি একটু ডিগ করবো, যে এখানে ঘটনাটা আসলে কি হয়েছিল। তো আপনারা দেখবেন যে গল্পের বইয়ে, তারপর হচ্ছে হরর সিনেমায় হচ্ছে যারা এই ধরনের জিনিস এক্সপিরিয়েন্স করে, তারা যখন এই জিনিসগুলোর ব্যাক ক্যালকুলেশন করে মানে ঘাটতে যায় যেখানে কি হয়েছিল, দেখা যায় কেউ মার্ডার হয়েছিল বা হচ্ছে মানে কোন একটা আনফরচুনেট ইভেন্ট ঘটছিল যার কারণে মানুষ এখানে এই জায়গাগুলো দেখ মানে এরকম কিছু দেখে ভয় পায়। আমি সেরকম কিছুই পাই নাই। আহ, মানে মানে ওই রাস্তাটা মানে এতটাই আনডেভেলপ যে লোকজনও থাকে না। তো ওইখানকার মানে যাদের যাদের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হয়েছিল আর কি, ওই রকম একটা পরিবারের সাথে আমার কথা হয়েছিল। তো তারা যেটা বলছিল আর কি, যে তাদের জায়গাটা, ওই জায়গাটা পুরো মানে বিক্রি করার কারণে ছিল আর কি, যেটা যে ওইখানে ওরা যাইতে পারতো না। মানে ওটা মানে ঢাকার ভিতরেই, কিন্তু এককালে মানে বেশ মানে জংলা টাইপের জায়গা ছিল, মানুষ একটু অ্যাভয়েড করতো, মানে দিনের বেলা নাকি অন্ধকারে থাকতো এরকম একটা জায়গা। তো এই ছিল আর কি আমার এক্সপিরিয়েন্স এটা। ওই যে তিনটা ফিগার, হ্যাঁ, সেটার কি কোনো ব্যাকগ্রাউন্ড খুঁজে পাইছি? না, নাথিং, কোনোদিন পাইনি আমি। কিন্তু মানে এইটা আমি কখনোই মানে ওই হাসি, মানে আমি চোখ বন্ধ করলে ওই হাসিটা দেখতে পারি, মানে ভয়ঙ্কর একটা বিকৃত হাসি। আমি যেটা বললাম না, মানুষের পক্ষে ভাবে কখনো হাসা সম্ভব না, এই ধরনের বিভৎস হাসি। এবং যে মুভমেন্টটা মানে আমি আপনাকে দেখাতে পারি, মানে ধরেন এই এই ধরেন আমার ডান হাতটা যেটা মাথার উপর নেই, আর এই হাতটা ধরেন আমি কোমরের পিছনে নিলাম, নিয়ে মানে কিভাবে জানি মানে বডি মুভমেন্ট, মানে অ্যাক্রোবাটিক মুভমেন্ট, কিন্তু ঘুরতেছে এবং ঘুরতে ঘুরতে সামনে আগাচ্ছে এবং মুখের মধ্যে হাসিটা মানে বেশ ভয়ঙ্কর ছিল আর কি। এই হচ্ছে ঘটনা আমার। এবার আমার মনে হয় যে ডক্টর এফ কিছু বলবেন হয়তো। এই হাসিটার কথা শুনে আবার হচ্ছে যে ভিক্টর হুগোর দ্য ম্যান হু লাফটের কথা মনে পড়ে গেল। আচ্ছা, ওখানে এরকম দ্য ম্যান হু লাফট তো হ্যাঁ পড়ছে, হ্যাঁ। ওইখানে ওই ছেলেটার স্টোরি অনেক স্যাড ছিল, বাট পরবর্তীতে আসলে ওই দ্য ম্যান হু লাফট থেকেই হ্যাঁ, ব্যাটম্যানের যে জোকার ক্যারেক্টার এক্স্যাক্টলি। সেটা ইন্সপায়ার্ড হয়ে চলে আসে। এবং অলওয়েজই হচ্ছে হাসিটাকে একটা হাসি যে খুবই ক্রিপি একটা ব্যাপার হইতে পারে,
সেটার কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা দেখছি নভেলে কিংবা এরকম দ্য ম্যান হু লাফটের কথা থেকেই যেহেতু আসতেছে, জোকারেরও একটা খুবই ফেমাস নভেল আছে দ্য ম্যান হু লাফট নামেই, ওখান থেকেই নেওয়া। তো আমার মনে হয় যারা পডকাস্টটা শুনছেন তারাও কিছুটা ইমাজিন করতে পারবেন যে আসলে হাসি কতটা কৃপি হতে পারে জোকারের হাসিটা দিয়েও আমরা যেটা ফিল করি। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, আমার তোমার গল্পটা শুনে আসলে সেটাই মনে পড়লো একদম ইনস্ট্যান্ট। আমার মাথায় ওই একটা ফিগারিন চলে আসছে যে হচ্ছে চাকু দিয়ে নিজের ঠোঁট কেটে ফেলতেছে অলওয়েজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুতনি বড় করে। না, আমার ওটা ওরকম ছিল না, কিন্তু মানে হাসিটা না বেশ ওয়াইড ছিল। হ্যাঁ, মানে এতটা দাঁত দেখা যায় না মানুষ সাধারণত হাসলে। খুবই খুবই ক্রিপি একটা এক্সপেরিয়েন্স ছিল অবশ্যই। এরকম আমি নিজে দেখলে হয়তো আমার নাইটমেয়ার হইতো। আমি জানি না তোমার নাইটমেয়ার। না, আমি যেটা বললাম না, মানে এটা আমি অনেকদিন ভুলেছিলাম। আমি যেটা বুঝছি, মানে এটা আসলে আমি এত ট্রমাটাইজ ছিলাম যে আমার ব্রেইন সামহাও ওটা ডিল করার জন্য একদম ভুলাই দিচ্ছে। আমি যখন পডকাস্ট শুরু করলাম, যখন মনে করা শুরু করলাম যে জীবনে আসলে কবে কবে আমি এরকম ভয় পাইছি, তখন আর কি আস্তে আস্তে এটা আমার মনে পড়লো। একটা জিনিস কি নোটিস করছো যে পডকাস্ট করতে গিয়ে কিন্তু আমরা আমাদের অনেক সাপ্রেসড মেমোরি বের হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্ট। যেগুলো আমরা ভুলে যাইতে চাই কিংবা যেগুলো কখনো নিজেদের মধ্যেও শেয়ার করি না। হ্যাঁ, মানে আলটিমেটলি এই পডকাস্ট থেকে কি আমরা নিজেরাও ট্রিগার্ড হয়ে যাচ্ছি কিনা এবং সেটার কারণেই কি আমরা আসলে অসুস্থ হচ্ছি কিনা। থাকে না যে একটা সুপার ন্যাচারাল কোন একটা সোর্স থেকে বাধা আসতেছে। হ্যাঁ। এক মাস আসলে পডকাস্টটা বন্ধ করে রাখার মতো তেমন কোনো স্ট্রং রিজন আমার মনে হয় ছিল না। ব্যাক টু ব্যাক আমরা দুজনে কিন্তু অসুস্থ হইলাম। হ্যাঁ, আসলে এই যেগুলো এক্সপ্লেন করা টাফ যে কিভাবে কি হচ্ছে, কোন সোর্স থেকে আমাদের মেমোরিগুলো ট্রিগার্ড হচ্ছে কিংবা আসলেই কোনো অজানা শক্তির বাধা আসতেছে কিনা। কথাগুলো শুনতে খুবই ক্লিশে লাগে, বাট দেয়ার মাস্ট বি সামথিং। ফ্যান্টম এনকাউন্টার্স নিয়ে যেহেতু কথা হচ্ছে, তাহলে আমি এই সুযোগে একটা এপিসোড মানে একটা গল্প শেয়ার করে ফেলি। এই গল্পটা হচ্ছে আপনারা অনেকেই হয়তো পড়েছেন এবং দেখেছেন। হুমায়ুন আহমেদের একটা গল্প ছিল, গল্পটার নাম ছিল উইজা বোর্ড। তুমি গল্পটা পড়ছো বোধহয়। হ্যাঁ, আমার খুব প্রিয় গল্পের মধ্যে একটা। উইজা বোর্ডের 90s-এ একটা নাটকের অ্যাডাপ্টেশন ছিল, সেটা কি দেখা হয়েছিল তোমার? এক্স্যাক্টলি, দেখছিলাম আমি এটা। আচ্ছা, হ্যাঁ। এই নাটকটা আমার মনে হয় অনেকেই দেখে নাই, কারণ একদম প্রস্তর যুগের নাটক তো প্রিন্ট খুব একটা ভালো ছিল না। আমি জানি না এটা এখন ইউটিউবে পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় আপনারা দেখতে পারেন ইউটিউবে, আমার মনে হয় আছে। এখন আমাদের কম বেশি সব নাটকই থাকে। আর তার সাথে গল্পটা তো অবশ্যই যদি পারেন গল্পটা পড়ে নেবেন। উইজা বোর্ড এমন একটা গল্প ছিল, তখন তো আসলে এত সরি, আমি একটু ইন্টারাপ্ট করবো। এটা কি আপনার ওই যে মিরপুরের ফ্ল্যাটের কাহিনী বলে? আচ্ছা, ওকে। উইজা বোর্ডের ব্যাপারটা যেটা ছিল 90s-এর আগে আমরা যেহেতু খুব একটা গ্লোবাল অ্যাক্সেস আমাদের ছিল না, প্ল্যানচেট কি জিনিস অথবা হচ্ছে কিভাবে মৃত আত্মাদেরকে ডাকা যায় এই বিষয়ে খুব একটা আইডিয়া আমাদের কারোই ছিল না। তো প্রথমবারের মতো উইজা বোর্ড নাটকটা দেখার পরে কিংবা গল্পটা পড়ার পরে মাথায় একটা দুষ্ট বুদ্ধির উদয় হলো যে এভাবে মৃত আত্মাদেরকে ডাকা যায়, কোন একটা সিস্টেমে তাদেরকে একটা অন্য জগৎ থেকে নিয়ে আসা যায়। থট হিসেবে ছিল ইনিশিয়ালি, এক্সিকিউট করার মতো লোকজন ছিল না, আর একা করার প্রশ্নে ওঠে না। আর আমার বন্ধু বান্ধব যারা ছিল তারা কখনোই কোনো সুপার ন্যাচারাল জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করতো না। আমার বন্ধু বান্ধব খুবই ভদ্র প্রকৃতির, তুমি দেখছো আমার সমস্ত বন্ধু বান্ধবকে। দেখছি ইভেন ওরা এতই ভদ্র প্রকৃতির ছিল, আমার স্কুল ফ্রেন্ড কিংবা কলেজ ফ্রেন্ডরা। মার্কস একদিন আমার কয়েকটা স্কুল ফ্রেন্ড আমার বাসায় আসছিল, কলেজ ফ্রেন্ড হোয়াট এভার। তো মার্কস রুমে ঢুকে বলছে যে ভাই একটা সিগারেট ধরাইলাম। এরপরে ওরা হচ্ছে প্রায় 10 মিনিট হা করে তাকায় ছিল যে এরা কারা, এরা স্মোক করে। তো ওরা হচ্ছে এত জাজমেন্টাল এবং এত ভদ্র। তো আমার আসলে এরকম করার সুযোগ ছিল না কারোর সাথে যে আমি এরকম একটা আইডিয়া এক্সিকিউট করব। মার্কসের সাথেও করার আসলে সুযোগ হয়নি, কারণ আমরা দুজন একটু ভীত প্রকৃতির ছিলাম ওই সময়। এই আইডিয়াটাতে আগুন ঢালে হচ্ছে আমার একটা কাজিন, ও আমেরিকায় থাকে। ওরা ছোটবেলায় চলে গেছিল 3-4 বছর বয়সে। আপনারা যদি সোবার পডকাস্ট লয় ভাগছের প্রথম দিকের এপিসোডগুলো শুনে থাকেন তাহলে ইতোমধ্যে আপনারা মশারির একটা গল্প শুনেছেন। আমার একটা কাজিনের গল্প আমি বলেছিলাম, যার আমার যেই ফুপা হচ্ছে আমেরিকায় থাকে এবং আমার ফুপুর ওই কাজিন যখন পৃথিবীতে আসে, ও যখন অনেক ছোট ছিল, মশারি বিষয়ক একটা ঘটনা ছিল। এটা যদি আপনারা না শুনে থাকেন আপনারা প্রিভিয়াস কোন একটা এপিসোডে পেয়ে যাবেন। এই গল্পতে ও আসলে নিজেই প্রভাবক, অনুঘটক, যেটাই বলেন না কেন। তখন আমরা মোটামুটি বড়, আমরা কলেজ কলেজ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি। প্রায় 14-15 বছর পরে ও হচ্ছে দেশে আসলো।
তো আমরা ছোটবেলায় মানিকজোড় টাইপের ছিলাম, একসাথে অনেক রকম দুষ্টুমি করতাম, একসাথে গ্লাস ভাঙা থেকে শুরু করে টেবিল ক্লথে আগুন লাগাতো, অনেক কিছু আমরা ছোটবেলায় একসাথে করছি আকাম কুকাম। তো এই ধরনের মানিকজোড় হইলে যেটা হয়, আপনারা 10-15 বছর পরেই দেখা হোক কিংবা যাই হোক না কেন, হঠাৎ করে দেখবেন যে একই লেভেলে আবার কানেকশনটা ডেভেলপ হয়ে যায়। মাঝখানে একটা অনেক দিনের গ্যাপ ছিল, কথাবার্তা হইতো না, এই জিনিসগুলো তখন আর ম্যাটার করে না। এই যে ও প্রায় 14-15 বছর পরে দেশে আসলো, আমাদের খুব একটা কথা হইতো না, বিকজ টিএনটি লাইন তখন খুব এক্সপেন্সিভ ছিল, ইউএসএ তে কল করতে অনেক টাকা কাটতো, এবং দুজনে যেহেতু আলাদা আলাদা পৃথিবীর দুই প্রান্তে বড় হচ্ছে, খুব একটা যোগাযোগ ছিল না। বাট এয়ারপোর্টে নামার পরে আমার সাথে যখন প্রথম দেখা হইলো, প্রথম কথাটাই ছিল যে আমরা আসলে কি ধরনের অ্যাকাউন্ট আবার করতে পারি, এবং অ্যাজ ইউজুয়াল আমরা আবার সেই দুরন্তপনা শুরু করে দিলাম। তো ও আসার পরে যেটা হলো, মিরপুরে আমাদের একটা বাড়ি ছিল, ওটাও একটা মানে যৌথ পরিবারের সেটআপেরই। আমাদের আরো কয়েকটা ফুপু ওখানে থাকে আর এক চাচা থাকে। তো ও আসার পরে একদিন প্ল্যান হলো যে ওখানে একটা নাইট আউট হবে, বিকজ ওদের বাসাটাও ওখানেই ছিল, মানে ওরা আমেরিকার থেকে আসার পরে ওই বিল্ডিংটাতেই থাকতেছিল 5 তলায়। এরকম এক সন্ধ্যায় তখন আমাদের আরো কয়েকটা ছোট ছোট কাজিন আছে, যারা আমাদের চেয়ে বেশ ছোট, 3, 4, 5 পড়ে, এরকম আমরা তখন কলেজ পার করে গেছি অলমোস্ট। ওই সময় ও আসার পরে আমার সাথে র্যান্ডম গল্প করতে করতে বললো যে ইউএসএ তে নাকি এরকম অনেকগুলো সোসাইটি আছে, কিংবা ওর কিছু স্কুল ফ্রেন্ড ছিল যারা এরকম হ্যালোইন, তখন আমরা হ্যালোইন কি জিনিস খুব একটা জানতাম না বাই দ্য ওয়ে। ওই আমাকে হ্যালোইনের একটা কনসেপ্ট বললো, এবং বললো যে ওই হ্যালোইনকে ফোকাস করে ওর সামহাউ ওরা মৃত আত্মাদেরকে ডেকে আনে, প্ল্যান চেট করে। ওর কথা শুনে তখন আমার মাথায় জিনিস ক্লিক করলো যে হুমায়ুন আহমেদের একটা নাটক আমি দেখছি এর মাঝখানে, উইজা বোর্ড। তো যেহেতু আমি হালকা পাতলা জানি, ওর সাথে আমি খুব জ্ঞান ছাড়লাম, হ্যাঁ হ্যাঁ তোর আমেরিকায় থাকিস তো কি হয়েছে, আমিও তো জানি উইজা বোর্ড হ্যান ত্যান। তখন যেহেতু বয়সটা ছিল উত্তেজনার, ও নিজেও আমাকে বুঝাইলো যে উইজা বোর্ড আসলে খুব একটা পপুলার ফরম্যাট না, এর বাইরেও আসলে নানা রকম ফরম্যাট আছে। খুব একটা মিথ্যা কথা বললো নাকি সত্যি কথা বললো জানি না, কিন্তু আমাকে বুঝাইলো যে ওর স্কুলে এগুলো অনেক কিছু হয়, ওগুলা দু একটার মধ্যে সে আসলে বাইরের থেকে দেখছে, নিজে করার সাহস পায়নি। এবং যেহেতু আমরা দুইজনই এটা নিয়ে মোটামুটি হালকা পাতলা ধারণা আমাদের ছিল, এবং দুইটা শয়তানের মাথা একসাথে হয়ে গেল, তখন আমরা ডিসাইড করলাম ওকে, জীবনে কি আছে, তাহলে আমরা একটা প্ল্যান সেট আপ করে ফেলি আজকে রাতে। তখন তো আসলে গুগল টেবল ছিল না, ওর সামান্য কিছু ধারণা ছিল, সেগুলোই বললো যে একটা চারকোনা কাঠের ব্লক লাগবে, শুকনা একটা চারকোনা কাঠের ব্লক। এটা সামহাউ প্রসিডিউরটাকে আসলে বলা উচিত হবে, না না প্লিজ না, এটা বলেন না। আচ্ছা প্রসিডিউর গুলো খুব একটা আমি বলবো না, আমি জাস্ট কয়েকটা এলিমেন্টস লাগে, আমি দুইটা এলিমেন্টস এর কথা বলি। একটা কাঠের ব্লক লাগে চারকোনা, ওর ওর যে ফরম্যাটটা প্র্যাকটিস করার কথা ছিল, তো সেটা সামহাউ জোগাড় হয়ে গেল। আমার একটা কাজিনের ওই বিল্ডিং এ একটা অফিস সেট আপ ছিল, সেখানে আমরা একটা পেপার ওয়েট পাইলাম, যেটা হচ্ছে কাঠ দিয়ে বানানো প্রপার উডেন ব্লক। কাঠের জিনিসটা জোগাড় হয়ে গেল। এর বাইরে আমাদের লাগতো হচ্ছে কয়েকটা মোমবাতি, আরো কয়েকটা এলিমেন্টস ছিল, সেগুলো আমি সঙ্গত কারণেই বলবো না কি কি এলিমেন্টস ছিল। তো আসলে একটা যৌথ পরিবারের সেট আপে, যেখানে দোতলার থেকে শুরু করে 6 তলা পর্যন্ত বিভিন্ন আমাদেরই আত্মীয় স্বজন থাকে, এবং যেহেতু বিদেশ থেকে একটা ফ্যামিলি আসছে, সাবান টাবান শ্যাম্পু সবার জন্য নিয়ে আসছে, এরকম হই হুল্লোড়ের মধ্যে একটা আলাদা প্ল্যানচেটের সেট আপ করাটা খুবই টাফ, বিকজ ইন্টারাকশন হচ্ছেই, যে কোনো সময় আমাদের মা খালারা ফুপুরা চলে আসতেছে, চাচারা চলে আসতেছে। লাকিলি ওর আনলাকিলি যেটা হলো, দিনটা ছিল সম্ভবত শনিবার। লাকিলি ওর আনলাকিলি যেটা হলো, হঠাৎ করে বিকালের দিকে আমাদের ফুপুরা এবং আম্মু মায়েরা যারা ছিল বাসায়, তারা ডিসাইড করলো তারা একসাথে শপিং এ যাবে, বিকজ আগে নিউ মার্কেটে যাওয়ার একটা খুব কালচার ছিল। তো আমার ফুপু বিদেশ থেকে আসছে, উনি অনেকদিন নিউ মার্কেটে যায় না, তারা দল বেঁধে হচ্ছে নিউ মার্কেটে যাবে, হাড়ি পাতিল কিনবে, বিছানার চাদর কিনবে, দোকানদারকে হচ্ছে 500 টাকা জিনিস 50 টাকা দিয়ে দরদাম করবে, এই উত্তেজনাটা তারা নিতে চায়। তো হঠাৎ করে দেখি আমাদের আম্মুরা সবাই রেডি, সবাই বাইরে যাচ্ছে, এবং আমাদের চাচারা আব্বুরা ফুপারা সবাই মিলে তখন হচ্ছে তারা কোন একটা জমি সংক্রান্ত কাজে আরেকটা এরিয়াতে চলে গেছে। তো একদিকে আমাদের বাবা চাচারাও কেউ নাই, আরেকদিকে হচ্ছে আম্মু ফুপুরাও সবাই যাচ্ছে নিউ মার্কেট। মোটামুটি আমরা একটা ফাঁকা সেট আপ পেয়ে গেলাম ওই প্ল্যানিং এর মধ্যেই। তখন যেটা হইলো,
শুরুতে যে কথাটা বললাম যে আমাদের বাকি কাজিন যারা ছিল তারা বেশ ছোট ছোট, 3, 4, 5, সর্বোচ্চ বোধহয় 6-এ পড়ে আরেকজন। টোটাল মানুষ ছিল হচ্ছে ওরা 5 জন আর আমরা 2 জন। এমনিতে আমাদেরকে খুব একটা মুরব্বী হিসেবে কাউন্ট করা হইতো না, কিন্তু আম্মুরা যেহেতু বাইরে যাবে তাদের নিজেদের একটা এক্সকিউজ দরকার যে কম্পারেটিভলি মুরব্বী কাউকে বাসায় রেখে যাচ্ছে। তখন আমাকে আর আমার ওই কাজিনকে ওই কম্পারেটিভ মুরব্বী হিসেবে ধরে নেওয়া হইলো। আমাদেরকে বুঝ দেওয়া হইলো যে বাচ্চাদেরকে তোমাদের হাওলাতে রেখে যাচ্ছি, তোমরা ওদেরকে দেখে শুনে রাখবা, তোমরা ওদেরকে আজকে বেবি সিটিং করবে। আমরা খুশি, হ্যাঁ হ্যাঁ আমরা তো মুরব্বী, আমরা ওদেরকে শাসন করব, ওদের খাওয়া দাওয়া ইনশিওর করব। মানে আমরা খুব এই দুই, আমরা বলে গেছে যে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই চলে আসবে, বাট আমরা জানতাম যে 3-4 ঘন্টার আগে আসলে কেউই আসতে পারবে না। তো আমরা আসলে প্ল্যানটা ওইভাবে করিনি। আমরা যখন বাইরে যাচ্ছে আমার কাজিনদের সাথে আমার একটা চোখাচোখি হলো, এবং এই চোখের ভাষায় আমরা তখন প্ল্যান সেট করে ফেললাম যে আমরা যাওয়া মাত্র আমরা সেট আপটা করে ফেলবো। আমরা বের হলো আসরের নামাজের পর পর। আমরা ততক্ষণে ইন্ডিভিজুয়ালি কিছু জিনিসপত্র জোগাড় করে ফেলছি। কাঠের ব্লকটা আনা হলো, 7টা মোমবাতি ছিল, আরো কিছু জিনিস ছিল যেগুলো আমি বলবো না। কাজিনরা যেহেতু পিচ্ছি ছিল ওরা আমাদেরকে অন্ধভাবে ফলো করতো, কারণ এই গল্পগুলো আর স্কুলে করতে পারবে যে বড় মুরব্বী কাজিনরা কিছু উল্টাপাল্টা কাজ করছে, আমরা সাথে ছিলাম, এটা খুব একটা ভাবনার মতো ব্যাপার। তো ওরা খুব খুশি, হ্যাঁ হ্যাঁ ভোট ডাকবো, হ্যান করবো ত্যান করবো। আমরা কয়েকবার কোয়ালিটি কন্ট্রোলের জন্য বলে রাখছি যে দেখো তোমরা তো ছোট, ভয় পাবা, কিন্তু ওরা তখন দ্বিগুণ সাহস দেখাচ্ছে, না না ভয় পাবো কেন, এত ভয়ের কিছুই নাই, ভূত টুত ডাকবো হ্যান ত্যান করবো। তো তারা জিনিসটাকে খুবই ফান হিসেবে নিল। এর মধ্যে যে ব্যাপারটা হলো, আসরের নামাজের পরে সবাই যখন চলে গেল, 6তলা বিল্ডিংটাতে 1তলায় 2তলায় কিছু ভাড়াটিয়া ছিল, আমরা ছিলাম হচ্ছে 4তলায়। আমরা যে রুমটায় বসলাম ওই ফ্ল্যাটে হচ্ছে 4টা বেডরুম, মাঝখানে একটা বড় ড্রয়িং কাম ডাইনিং। একদম কর্নারের একটা রুম ছিল, ওইটা আমার আরেক ফুপুর বাসা। আচ্ছা, ওই ফুপুই হচ্ছে, ওরাই আসলে ইউএসএ থাকতো। ওই ফ্ল্যাটটাতে আসলে কেউ থাকে না, ওইটা বছরের পর বছর তালা দেওয়া থাকে। ওরা আসা উপলক্ষে এটাকে আবার খোলা হয়েছে, খুলে পরিষ্কার সাফসুতরা করা হয়েছে। এবং পাশের ফ্ল্যাটে আমার আরেক ফুপুর বাসা। তো যেহেতু ফ্ল্যাটটা মোটামুটি পরিত্যক্ত, কেউ থাকে না, কেয়ারটেকার হচ্ছে মাসে 1-2বার ক্লিন করে, তো রুমগুলো খুব একটা ওয়েল ফার্নিশড না। জাস্ট ওরা আসার পরে ড্রয়িং রুমে একটা বড় টিভি রাখা হয়েছে একটা ট্রলির উপরে, আর আমরা যে রুমটাতে বসছি ওখানে একটা ক্যাম্প করে পাতা খাট, আর রুমে তেমন ফার্নিচার টার্নিচার কিছু নাই। ওটা একদম কর্নারে, মানে ওখান থেকে মেইন ডোর পর্যন্ত একদম 3-4টা রুম পার হয়ে আসতে হয়। তা আমরা ওই রুমটাই বেছে নিলাম। তখন মাগরিবের আজানের সম্ভবত কিছুক্ষণ আগের ঘটনা। আমরা একসাথে বসবো, সবকিছু সেট আপ করা হয়ে গেছে। একটা চাকু ছিল, চাকু দিয়ে কি করা হয়েছে বলবো না। আমরা ভাষা ভাষা ভাবে কিছু রুলস জানতাম যে কিভাবে প্ল্যান সেটটা করা হবে। মেজরিটি আইডিয়া হচ্ছে আমার কাজিনই দিছিল। তো শুরুতেই যেটা ঠিক করা হলো যে বিজোড় সংখ্যক মানুষ দরকার হবে। আমি আর আমার ওই কাজিন ছিলাম টিম লিডার, বাকি 5 জন বাচ্চা কাচ্চা মানুষ। আমরা মোটামুটি একটা সেট আপ দাঁড় করালাম যে আমরা এইভাবে করবো স্টেপ ওয়াইজ। আর স্পেসিফিক আসলে কাউকে ডাকার কোনো মানে হয় না। আপনারা যারা প্ল্যানচেটের প্রসিডিউর সম্পর্কে জানেন তারা জানেন যে খুবই কমন একটা কলিং সিস্টেম আছে যে মানে কেউ যদি এখানে থেকে থাকেন কাইন্ডলি আমাদের সাথে কমিউনিকেট। হ্যাঁ 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 এটা একটা কমন, এটাই বলতে চাচ্ছিলাম যে ইফ এনি কাইন্ড সোল পাসেস বাই প্লিজ রেসপন্স অর সামথিং, এই টাইপের কিছু কথাবার্তা বলা হয়। এটাই একটা কমন প্রসিডিউর। তো আমরা সবকিছু নিয়ে বসলাম, কাঠের ব্লকটা রাখা হলো, 7 জনের 7 ফোঁটা রক্ত দরকার ছিল। এনিওয়েজ আরো কিছু জিনিসপত্র ছিল, মোমগুলো সাজানো হলো। শুরুর দিকে আমরা খুব হাসি খুশি ছিলাম যে রাখবো, মজা হবে, এটা খুব একটা সুন্দর এক্সপিরিয়েন্স হবে, এবং আসলে খুব একটা মনের ভেতর থেকে বিশ্বাস ছিল না যে এরকম কিছু একটা হইতে পারে। ফান পারপাসেই করা হচ্ছিল। আমরা যখন বসলাম তার আগে আমরা হঠাৎ করে দেখতে পেলাম যে আকাশটা মেঘলা। এমনিতেই তো সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে, মাগরিবের আজান পড়বে আর কিছুক্ষণ পরে। চারদিকটা বেশ অন্ধকার হয়ে গেল, এবং ওই রুমের পাশে একটা বারান্দা ছিল। সেই বারান্দার থেকে আমরা শুনতে পেলাম যে শোষো বাতাস হচ্ছে, মানে একটা ঝড়ের পূর্বাভাস আর কি। লাইট টাইট জ্বালানো ছিল, বাসায় কেউ নাই, পুরা বাসা ফাঁকা। ততক্ষণ খুব আনন্দই হচ্ছিল। ফাইনাল স্টেজে যখন হচ্ছে শুরু করব তখন আমরা লাইটটা অফ করে দিলাম। লাইট অফ করার পরে প্রথমবারের মতো মনে হইলো আচ্ছা যে ডিসিশনটা নিচ্ছি সেই ডিসিশনটা কি আসলে ঠিক। বিকজ একটা অন্ধকার রুম, বাসায় কেউ নাই, সাথে 5টা বাচ্চা বা কাচ্চা বসে আছে, আমরা 2 জন কন্ট্রোল করব বসে বসে, একটা অজানা একটা প্রসিডিউর শুরু করব। লাইট অফ করলে স্বাভাবিকভাবেই ভয় লাগে, যে কোনো সময় ভয় লাগার কথা। তখন আমাদের একটু বুক কাঁপল।
আমাদের ওই পিচ্চি কাজিন গুলো হই হুল্লোড় করতেছিল, ওরাও থেমে গেল। আমরা বুঝলাম যে ওরা যে প্রিটেন্ডটা করতেছিল যে মজা হবে মজা হবে, ওরা তখন রিয়েলাইজ করছে যে এটা আসলে তত একটা মজার না। এনিওয়েজ আমি আর আমার কাজিন খুব দেখাচ্ছিলাম যে আমরা অনেক সাহসী। বসে পড়লাম। বসার পরে মোম জ্বালানো হইলো। মোম জ্বালানোর পর একটু ভয়টা কাটলো, কারণ অন্ধকার সামান্য কিছুটা কমে গেছে। বেসিক্যালি যেটা হয় প্ল্যানচেটে, যেহেতু বিভিন্ন রকম প্রসিডিউরস আছে, আমরা যেটা করতেছিলাম ওখানে একজনকে মিডিয়াম হিসেবে বেস করা হবে। আপনারা জানেন মিডিয়াম কি জিনিস। কোন একটা আত্মা আসলে সেই মিডিয়াম হচ্ছে এমন একটা সত্তা যাকে দিয়ে হচ্ছে ওই আত্মাটা কমিউনিকেট করবে, মানে তার মুখ দিয়ে আত্মাটা কথা বলবে ওর ভাইস ভার্সা আর কি। সেটআপটা করার পরে আমরা বসে পড়লাম। বসে আমরা বিড়বিড় করে বলতেছি, সবাই 7 জন একসাথে হাত ধরে সার্কেল করে বসা, মাঝখানে কাঠের ব্লক আর কিছু গোপন জিনিসপত্র রাখা আছে, 7টা মোম সার্কেল করে রাখা, 7 জনের একজনের সামনে করে। আমরা বিড়বিড় করে, তখন খুব সিরিয়াস, খুবই গম্ভীর, অন্ধকার ঘর, সবাই সবার শ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। চুপ করে কিছুক্ষণ বসে থাকলাম, কারণ প্রথমে আপনাকে ফোকাস করতে হবে, সবার চিন্তাটা একটা বিন্দুতে নিয়ে আসতে হবে যে আমি কল করতে চাচ্ছি। আমরা ফোকাসড হওয়ার পরে আমার কাজিন শুরু করলো, যদি কোনো আত্মা এদিক দিয়ে পাস করে থাকেন প্লিজ আমাদেরকে রেসপন্স করবেন। এরকম কয়েকবার বলার পরে যেটা হলো, হঠাৎ করে আমরা চোখ খুললাম। চোখ খোলার সাথে সাথে আমরা আবিষ্কার করলাম যে 7টা মোমবাতি যে জ্বলেছিল একসাথে 7টা মোমবাতি নিভে গেল। তখন বাইরে ঝড় হচ্ছে, ঝড়ের আওয়াজ শোনা যাচ্ছে, বজ্রপাতের আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু আমাদের ঘরের জানালাগুলো সব বন্ধ করা, বারান্দার দরজাও বন্ধ করা, রুমের মধ্যে এক ফোঁটাও বাতাস নাই, একদম গুমট পরিবেশ। কোনোভাবেই আসলে বাইরের বাতাস এসে মোম নিভে যাওয়ার কথা না। আমরা এর আগেও পড়েছিলাম একটা বাংলাদেশে একটা বিখ্যাত লেখকের একটা গল্পই পড়েছিলাম যে একটা সার্কেল স্টার্ট করলে কখনো ভাঙ্গা যায় না, এবং যখন আপনি এরকম একটা প্রসিডিউর শুরু করবেন তখন আপনার মাথায় এই যে ভাষা যে অল্প অল্প জ্ঞানগুলো আছে এগুলো আপনাকে খুব বেশি ট্রিগার করবে, কারণ অল্প বিদ্যা ভয়ঙ্করী। সার্কেলটা শুরু করার পর আমরা জানতাম যে সার্কেলটা আসলে কখনোই ভাঙা যায় না। না হলে আমরা যে এইভাবে বসে থাকা অবস্থায় মোমবাতিগুলো ঠাস করে নিভে গেল কোনো বাতাস ছাড়াই, তখনই আমাদের চিৎকার করে উঠে যাওয়ার কথা। এবং আমি আবিষ্কার করলাম যে বাচ্চা কাচ্চা যারা বসেছিল ওরা থরথর করে ভয়ে কাঁপতেছে, এবং আমার কাজিন আমার দিকে চোখ ড্যাব ড্যাব করে তাকায় আছে, আমি সেটা ফিল করতেছি। অন্ধকারে যদিও দেখা যাচ্ছে না, আমি বুঝতেছি যে ও আমার দিকে তাকায় আছে, আমি ওর দিকে অন্ধকারের মধ্যে তাকায় কমিউনিকেট করার চেষ্টা করতেছি। কি করবো আমরা আসলে বুঝতে পারতেছি না। তখন দেখা গেল ঘরের ছাদের এক কর্নারে সবুজ রঙের ছোট্ট একটা চিকন আলোর রেখা, সে রেখাটা দপদপ করে জ্বলতে জ্বলতে একদম একটা লাইন টেনে ঘরের যে চারদিকের বিম থাকে ছাদে সেদিক দিয়ে আস্তে 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 পাস করে একটা লাইনের মতো হয়ে দেয়ালের কর্নার ধরে ফ্লোর হয়ে আমার দিকে নেমে আসা শুরু করলো। এবং ঠিক ওই সময়টা একটা বিকট শব্দে বাজ পড়ল। এই যে মোম নিভে যাওয়ার পরে যে সময়টুকু ছিল ততক্ষণ আমরা বেশ সাহস সঞ্চয় করে বসেছিলাম, কিন্তু যেই মাত্র চোখ খোলার পরে সবুজ লাইটটা দেখতে পেলাম এবং প্রচন্ড জোর একটা বজ্রপাতের আওয়াজ হলো, তখন আসলে আর নিজেদেরকে কন্ট্রোল করাও পসিবল ছিল না, এবং আমাদের যে পিচ্চি কাজিন গুলো ছিল তাদের পক্ষে আরো কন্ট্রোল করা সম্ভব না। প্রথম চিৎকারটা দিল আমার একদম ছোট যে কাজিনটা ছিল, ও সম্ভবত ক্লাস 3-তে পড়ে। ও চিৎকার দিয়ে উঠে দাঁড়ালো এবং সাথে সাথে আমরা একসাথে চিৎকার করে ধাক্কা দিয়ে রুমের দরজা খুলে বের হয়ে চলে আসলাম। তো মাঝখানে যে ড্রয়িং কাম ডাইনিং ছিল সেখানে হচ্ছে একটা চার্জার লাইট ছিল, এবং তখন আসলে এতই ভয়ঙ্কর অবস্থা যে বাসায় আসলে কোনো গার্জিয়ান নাই, আমাদের মা বাবা কেউই নাই। কোনো একটা জায়গায় যে যাব কিংবা কোনো একটা পাশের ফ্ল্যাটে দৌড় দিব আমার আরেক পুকুর বাসায়, না আসলে কেউ নাই, আমাদেরকে খুবই অসহায় মনে হচ্ছিল। আমরা যেটা করলাম, আমরা একসাথে দৌড় দিয়ে 4 তলার থেকে নিচে নেমে এসে গ্যারেজে দাঁড়াই। তো গ্যারেজের যে দারোয়ান ছিল উনি বলতেছে কি হয়েছে, আপনারা নিচে আসছেন কেন? তা আমরা বললাম এমনি, আমরা এই যে ঝড় বৃষ্টি দেখতে আসছি নিচে। আমার যতদূর মনে পড়ে আমরা হচ্ছে প্রায় 25 মিনিট আধা ঘন্টা গ্যারেজেই দাঁড়িয়ে ছিল। মাগরিবের আজান পড়লো, এরপরে আমাদের আম্মুরা আসলো, আসার পরে বলতেছে যে তারা বৃষ্টিতে আটকে গেছিল, অনেকক্ষণ দেরি হয়ে গেছে, আমরা নিচে কি করতেছি? তা আমরা বললাম যে না, আমরা আসলে এমনি আড্ডা মারতেছি, আমরা নিচে দাঁড়ায় বৃষ্টি দেখতেছি। কেউ তো আসলে খুলে বলতে পারি না কি হয়েছে, ভয়ে ভয়ে উপরে যাওয়া হইলো। যাওয়ার পরে
ততক্ষণে হচ্ছে এশার ওয়াক্ত শেষ, সন্ধ্যা 7:30টার মতো বাজে। কারেন্টের লাইনে কোনো একটা প্রবলেম হয়েছিল, যে কারণে তখনও কারেন্ট আসে নাই। তো তখন আবার সন্ধ্যার পরের সেকেন্ড আড্ডার সেশনটা জমছে হচ্ছে আমার ওই ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে। ওইটা হচ্ছে আমার বড় ফুপুর বাসা। ওখানে হচ্ছে কিছু ইভিনিং স্ন্যাক্স এর ব্যবস্থা করা হয়েছে, বৃষ্টির দিনে যেগুলো করা হয়। ডাইনিং রুমটা বেশ বড়, একটা বিশাল বড় ডাইনিং রুম। সেখানে মানে সেন্ট্রাল একটা টেবিল, চেয়ারটে, সবাই বসে আছে, মুরব্বীরা বসে আছে বেসিক্যালি। তো আমরা ওই কাজিনরা একসাথে ছড়ায় ছিটায় আছি এবং কি প্রসঙ্গে জানি আলাপ হচ্ছে। চার্জার লাইটেরও চার্জ শেষ। তখন একটা বড়, ওটাকে কি বলে, ওটা ঠিক হারিকেনও না হ্যাজাকও না, কোন একটা মানে তেলের সাহায্যে জলে এরকম কোন একটা আচ্ছা 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 কিছু একটা, ওইটা রাখা হয়েছিল। তো আমরা তখন, আমার কাজিন আমার সাথে ফুসফুস করতেছিল যে সার্কেলটা যে আমরা ভাঙি নাই, এটার কি আসলে কোনো এফেক্ট হবে কিনা। এবং আমরা দুজনকে সাহস দেওয়ার চেষ্টা করতেছিলাম। পিচ্চি কাজিন গুলাকেও নিচে গ্যারেজে দ্বারা বুঝাইছি যে এটা আসলে কিছুই না, এটা আমরাই মজা করছি। আমার ওই কাজিন হচ্ছে বিদেশ থেকে একটা সবুজ লাইট নিয়ে আসছিল, ওই হচ্ছে ওইটা রুমের মধ্যে জ্বালা রাখছিল, প্লাস আমরাই হচ্ছে ফু দিয়া মম নিভাই দিছি, ওদেরকে ভয় দেখাইছি। এগুলা বলে আমরা ওদেরকে বুঝ দিছি, নাহলে তো ওরা ট্রমাটাইজড হয়ে যাইতো। কিন্তু আমরা দুইজন তো এটা মানতে পারতেছি না। তো আমরা ফুসফুস করে গুজগুজ করে আলোচনা করতেছি যে আসলে ঘটনাটা কি হয়েছে। এই সময় আমার বড় ফুপু আমার ওই কাজিনের দিকে তাকায়, ওকে কিছু একটা আনতে বলছে পাশের রুম থেকে। তো টেবিলের মাঝখানে হচ্ছে ওই তেলের বাতিটা জ্বলতেছিল। আমার ফুপু ওর দিকে, বড় ফুপু হঠাৎ করে ওর দিকে তাকায় বলে, এই এই ও তোমার পিছনে দুইটা ছায়া কেন? তখন আমরা একসাথে ওর দিকে তাকায় দেখলাম পেছনের দিকে, দক্ষিণ দিকের দেয়াল ছিল ওইটা, ওর মাথার পেছনে দুইটা ছায়া দেখা যাচ্ছে। এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই ও দৌড় দিয়ে হচ্ছে কিচেনে ঢুকে গেল, আমি ওর পিছন পিছন দৌড়ে চলে গেলাম। তো আমরা যেহেতু গল্প করতেছিল, ওটাকে খুব একটা কেউ আমলে নেয় নাই। ওই প্রসঙ্গটা সেখানেই সামহাও আরেকটা টপিক দিয়ে রিপ্লেসড হয়ে গেছে। এবং আমরা তখন কিচেনে দাঁড়ায় কাঁপতেছি, আমি আর আমার কাজিন। ফরচুনেটলি তার 2 মিনিটের মাথায় কারেন্ট চলে আসে। কারেন্ট চলে আসার পরে যেটা হয়েছে, আলো আসলে কিংবা অন্য প্রসঙ্গে হাসাহাসি উঠলে হঠাৎ করে একটু ভয় কেটে যায়। তো আমরা নিজেরাও তখন হাসাহাসি করতেছিলাম, কেন ভয় পাইছি, কি হয়েছে, নিজেদেরকে ভীতু ভাবতেছি। এই টপিকটা আসলে মাথার থেকে বের হয়ে গেছে। তারপর আব্বুরাও আসছে, রাত্রেবেলা ম্যাসিভ খাওয়া দাওয়া হয়েছে, 12টা 12:30 পর্যন্ত সবাই মিলে বসে লেটা আড্ডা দেওয়া হয়েছে। প্রবলি 12:15 12:30টার দিকে সবাই আস্তে ধীরে নিজের নিজের বাসায় ঘুমাইতে যাবে। আমরা আবার ওদের বাসায় গেলাম, আমার ওই কাজিনদের বাসাতেই উঠলাম, যেখানে হচ্ছে আমরা ওই প্ল্যানচেটের প্রসিডিউরটা করতে গেছি। তো যেই রুমটায় হচ্ছে এই প্রসিডিউরটা করা হয়েছিল, ওই রুমটা আসলে কেউ থাকে না। আমার কাজিন থাকে পাশের রুমে, ফুপু ফুপা থাকবে আর একটা বড় বেডে। তো প্রথমেই আমি আর আমার কাজিন ওই রুমে ঢুকছি, যে মোমগুলা নিভলো সেটা আসলে কি হয়েছে। এবং আমরা খুব অবাক হয়ে আবিষ্কার করলাম যে মোমবাতি যে 7টা ছিল, সেই 7টা মোমবাতির একটার ভেতরেও সলতে জিনিসটা নাই। সলতে কি জিনিস সেটা আপনারা জানেন। মোমবাতির ভেতরে একটা সুতা থাকে, যে সুতাটা একদম মোমবাতির আগা থেকে গোড়া পর্যন্ত পুরাটা সেন্টারে বেস করে রাখা হয়। আমরা অবাক হয়ে আবিষ্কার করলাম যে মোমগুলো কিন্তু খুব বেশি একটা পড়েনি, হাফ বার্ন্ড অথবা হচ্ছে 1/3 2/3 করে বার্ন্ড। মোম যেটুকু পুড়বে, মোমের সলতেটাও আসলে সে পর্যন্তই পোড়ার কথা। কিন্তু যে 7টা মোম ছিল, একটা মোমের ভেতরেও সেই সুতাটা নাই। মানে সেটা বের করতে গেলে আপনাকে হচ্ছে পুরো মোমটা ভেঙে টেনে সুতাটা বের করে ফেলতে হবে। তো 7টা মোম একসাথে জ্বলতেছিল, মোমগুলো যখন নিভে গেল, কোন দৈব শক্তিতে হচ্ছে মোমের সলতে কিংবা সুতোগুলো হারায় গেল, এটা আসলে কোনোভাবেই ব্যাখ্যা করে বোঝানো সম্ভব না। কারণ আমরা 5-7 জন মানুষের ভেতরে ছিলাম, কেউই মোম টান দেয় না, এবং কারোই একটা পক্ষেই আসলে মোম না ভেঙে এই সুতাটা বের করে ফেলা সম্ভব না। আমি আর আমার কাজিন বসে বসে মোমগুলা হচ্ছে কেচি দিয়ে কেটে দেখছি, কোটার মধ্যে সুতা নাই। তো ইনস্ট্যান্টলি মোমগুলো নিভে গেছিল ওই সলতের কারণে। তো সেই রাতটা আমরা খুবই ভয় পাইলাম। আমরা আসলে আলাদা বেডে শুইতেও পারি নাই। আমরা আবার হচ্ছে ওই 4-5 জন কাজিন একসাথে মিলে পাশের আরেকটা রুমে একসাথে মানে কিছুক্ষণ গল্প করে ঘুমায় গেলাম। এই গল্পটাকে আমরা খুব বেশি দীর্ঘায়িত করব না, কারণ এক্সপিরিয়েন্সটা আমার জন্য খুব একটা সুখকর না। আমি জাস্ট পরের দিনের একটা কথা বলবো। পরের দিন সন্ধ্যাবেলা আমরা একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম, এবং ওদের বাসায় একটা টিভি কেনা হয়েছিল, যেটা বললাম যে একটা বড় ট্রলির উপরে রাখা ছিল। এবং সেদিন সন্ধ্যাবেলা আমরা বসে আড্ডা দিচ্ছি, যথারীতি কারেন্ট চলে গেছে। আমি যেই সময়টার কথা বলতেছি সেই সময় সন্ধ্যাবেলা নিয়মিত লোডশেডিং হইতো, এবং 1 ঘন্টার আগে কারেন্ট আসতো।
আমরা আবার কাজিনরা বসে বসে আড্ডা দিচ্ছি, এবং তার মধ্যে খুচরা খাচ্ছি ভাবে আগের দিনের আলাপটা আসতেছে যে কি হয়েছিল, কেন প্ল্যান সেটের মধ্যে এগুলো ঝামেলা হইলো। আমার কাজিনের সাথে আমি আলাপ করতেছিলাম যে সার্কেল না ভাঙলে আসলে কি হয়। আর মোমের সুতা যে গায়েব হয়ে গেছে এই গল্পটা আসলে আমরা কাউকে বলিনি, এটা শুধু আমরা দুজনই জানতাম। শ্যাডোর ব্যাপারটা নিয়ে আমরা আলাপ করতেছিলাম যে কেন ওর পেছনে সেদিন 2টা শ্যাডো দেখা যাচ্ছিল, তাহলে ওকে মিডিয়াম হিসেবে বেস করে যেই জিনিসটা আসছিল সে কি রয়ে গেল কিনা। এগুলা কথা বলতে বলতেই আমি যে টিভিটার কথা বলতেছি, টিভিটা প্রায় 40 ইঞ্চি একটা টিভি, বেশ ভারী একটা টিভি, পুরানো আমলের টিভি, মোটা সোটা একটা টেলিভিশন। তো সেটা একটা ট্রলির ওপরে রাখা। তো আমরা গল্প করতে করতে আমার আরেকটা ছোট কাজিন ও হচ্ছে চা আনতে গেছে, আমরা ওই 4-5 জনে আবার বসে আছি ফ্লোরে, একদম আরাম করে আড্ডা দিচ্ছি। হঠাৎ করে দেখলাম যে রুমের ওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা যে ট্রলিটা, এবং ট্রলির উপরে বেশ ভারী একটা টেলিভিশন, ট্রলিটা আপনা আপনি বাম থেকে ডান দিকে সরে যাচ্ছে। এবং এটা দেখা মাত্র আমি আমার কাজিনকে আবার ছোট্ট করে একটা ইশারা করলাম। ওই সময়টা আসলে নিজেদেরকে কন্ট্রোল করাটা খুবই সাংঘাতিক একটা ব্যাপার ছিল, কারণ এখানে দুটো বড় চ্যালেঞ্জ, বাচ্চাদেরকে বুঝতে দেওয়া যাবে না এবং নিজেদেরকে শান্ত রাখতে হবে। আমরা খুব মনের জোরে আমাদের বাকি কাজিনগুলোকে নিয়ে আবারও 5 তলায় আরেকটা চাচার বাসা ছিল, সেখানে চলে গেলাম। এবং যাওয়ার সময় দেখলাম যে ট্রলিটা যেভাবে বাম থেকে ডানে সরে যাচ্ছিল, জাস্ট রিভার্স অর্ডারে আবার ডান থেকে বামে চলে আসতেছে। এরপরের ঘটনাগুলো আসলে খুব একটা শেয়ার করার মতো না। এখানে কিছু প্রাইভেসির ব্যাপার আছে, কিছু কন্ডিশনও ছিল যে এটা আসলে পরবর্তীতে শেয়ার করা যাবে না। সামহাউ হচ্ছে এই জিনিসটাকে রিজলভ করা হয়েছিল, এবং যেটা আপনারা জানেন, যেটা আমরাও জানতাম, যে এরকম একটা সার্কেল স্টার্ট করলে সবসময় সার্কেলটাকে প্রপারলি এন্ড করতে হয়, না হলে যেই এন্টিটিটা আসে সে হচ্ছে ওই জায়গাটাতে রয়ে যায়। এটা ইদার মিডিয়ামকে ক্ষতিগ্রস্ত করে, না হলে সেই বাসাটাকে ক্ষতিগ্রস্ত করে, সামহাউ সেটা ওই জায়গাটায় এসে আটকায় যায়। কারণ একটা ওয়ার্ল্ড থেকে যখন আরেকটা ওয়ার্ল্ডে কোনো কিছু একটা এন্ট্রি হবে, সেটাকে যদি আপনারা প্রপারলি বিদায় না দিতে পারেন, তাহলে সে একটা মাঝামাঝি অবস্থায় আটকে যায়, এবং সেই মাঝামাঝি অবস্থাটা তার জন্য খুব একটা সুখকর না। এবং যেহেতু সে নিজে একটা এরকম অশান্তির ভিতর দিয়ে যেতে থাকে, সে চায় হচ্ছে পুরো পরিস্থিতিটাকে সেরকম অশান্ত করে ফেলতে। তো আমাদের আসলে কিছু প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, যেই জিনিসটাই আসুক, যেই অস্তিত্বটাই আসুক, সে যেহেতু একটা মাঝামাঝি পর্যায়ে সে আটকে গিয়েছিল, এবং মিডিয়াম হিসেবে যেহেতু আমার ওই কাজিনকে ইউজ করা হচ্ছিল, ও ক্ষতিগ্রস্ত হতে পারতো কিংবা ওই বাসাটার ক্ষতি হতে পারতো। এটা আমরা আসলে পরে যথাযথ ব্যবস্থা করেই জিনিসটাকে সলভ করছিলাম। সেটা বলা নিষেধ, কারণ আমাদেরকে এভাবেই বলা হয়েছিল যে এই ঘটনাটা পরবর্তীতে কি হলো সেটা কখনো শেয়ার করা যাবে না। তো ও ইউএসএ চলে যাওয়ার পরে ওর সাথেও এটার কন্টিনিউয়েশন কিছু ব্যাপার হয়েছে, সেগুলা গল্প না হয় আরেকদিনের জন্য তোলা থাকলো। আচ্ছা, এই যে সার্কেল ক্লোজ করার যে ব্যাপারটা, এইটা শুনে আমার একটা ঘটনা মনে পড়ছে, মানে খুবই ছোট ঘটনা আর কি। তো ঘটনা যেটা ঘটছিল এটা হচ্ছে, তখন আমি কলেজে পড়ি, তা কলেজে আমার সাথে একটা ফ্রেন্ড পড়তো, ফ্রেন্ডের নাম ছিল ফয়সাল। তো ফয়সাল একবার আমাকে একটা ইন্টারেস্টিং কাহিনী বললো। মানে ফয়সাল আর আমি হচ্ছে দুজনেই অনেক বই টই পড়তাম, অনেক ঘাটাঘাটি করতাম। তো ফয়সালের আব্বার একটা মানে শখ ছিল, যেটা সেটা হচ্ছে উনি প্রচুর ওই যে কি যেন ওটাকে বলে ভাই, ওই যে তাবিজ ভাই। আচ্ছা আচ্ছা, তাবিজের কিছু বইটা থাকে না, তারপর খামনামা, এই টাইপের জিনিসপত্র ওনার মানে ওর ফয়সালের আব্বা হচ্ছে পড়তে খুব পছন্দ করতো। তো ফয়সাল একদিন আমাকে কাগজের মধ্যে বুঝছেন 2টা লাইন লিখে আনছে আর কি, মানে আরবি লাইন, এটা কি কোনো সূরার পার্টটাকে আমি জানি না, কিন্তু যে আরবি তাবিজের সাধারণত সূরার পার্ট সম্ভবত তাবিজের না, তাবিজের না। আচ্ছা, এমনিতে হ্যাঁ, নিয়ে এসে আমাকে যেটা বলছে যে কখনো যদি মানে ইনস্ট্যান্ট মানে কোনো কিছু মানে দেখতে চাস বা মানে কোনো অভিজ্ঞতা দিতে চাস, এটা হচ্ছে রাতে পড়বি যখন একা থাকবি, এরকম। তা আমি খুব মজা পাইছি এটা নিয়ে, তো নিয়ে রেখে দিছি অনেকদিন, কিন্তু সাহস করে আর না কোনদিন পড়া হয় না, বুঝছে। তো একদিন যেটা হইলো, তখন আমি ভার্সিটিতে পড়ি, ওই বই খাতা ওই যে মানে ভার্সিটিতে ওঠার পরে যে মানে টেবিল, ওই যে অনেক কলেজের বই খাতা রয়ে গেছিল, ওটা খালি করার চেষ্টা করতেছি। তো হঠাৎ করে খাতার মাঝখান থেকে ওই যে ওর এই চিরকুটটা বের হয়েছে, এটা বের হয়ে আমি চিন্তা করছি আজকে ওটা পড়বো। আর অনেক সাহস টাহস হয়েছে, এবার দেখি কিছু হয় নাকি। তো যাই হোক, আমি পড়লাম, বেশি না, রাত 12:30টার দিকে বোধ হয়। আমি আমার ওই যে পিসির সামনে বসে আছি, এরকম একটা অবস্থায় পড়ে না, আমি ভুলে গেছি, বুঝছেন, তেমন কিছু মনে নেই। তখন হঠাৎ যেটা দেখলাম, ওই যে চানাচুর খাচ্ছিল, যে বাটিটা রাখছি না, ওই বাটিটা খুব সুন্দর করে ঘুরতেছে, বুঝছেন। ওই যে ভলিউমের বাটন আছে না টিভির, এইভাবে যে ঘুরে,
এইভাবে ঘুরতেছে আর কি এরকম। তো ওইটা দেখে না আমার ভয়ও লাগে না, আবার মানে ভালোও লাগে না। আমি মানে বুঝতে পারি যে জিনিসটা আসলে যেটাই করছে এটা করা ঠিক হয়নি আর কি। মানে ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে, বুঝছেন, যে এটা করা একদম ঠিক হয়নি আর কি। তো এই জিনিসটা হচ্ছে আমি ভুলে গেছিলাম। তো ভুলে টুলে যাওয়ার পর তখন অনেক বছর পর যখন আমি চাকরি টাকরি করি, তো একদিন রাতের বেলা আমি অফিসে হচ্ছে ওই একা। তো আমার কাছে ওটা তো পরে আবার সেভ করে রাখছি, বুঝছেন, বিভিন্ন জায়গায় মেইলে, তারপর যে লাইনগুলো আমাকে লিখে দিছে আর কি মেইলে, তারপর ফোনের ওই যে মেসেজের ড্রাফট থাকতো আর কি, তখন ও সব জায়গায় সেভ করে রাখছি। তো অফিসে না কি মনে করে জানি আমি আবার পড়ছি জিনিসটা, যে দেখি ঠিক আছে, দেখি কি হয়। তখন রাতে কাজ করতেছে এরকম। তো তখন যেটা হইলো যে আমার টেবিলের উপর হচ্ছে অফিসের এসএস রিমোট ছিল, ঠাস করে পড়ে, মানে একটা আছে না, একটা তো হচ্ছে নর্মালি পড়া, আর হচ্ছে কয়েক ফুট দূরে যে ব্যাটারি ট্যাটারি পিছনের পার্ট সবকিছু খুলে পড়া, ওইভাবে পড়ে গেছে আর কি। তো এই জিনিসটা আপনারা কেউ জানেন নাকি আমি জানি না, পরে আমি আবিষ্কার করছি এটা হচ্ছে একটা মানে একটা সার্টিন সুরার হচ্ছে মানে একটা পার্ট আর কি, এটা নাকি অনেকেই জানে। এই আর কি, আমি আর বললাম না। এটা যদি কখনো শুনেন এরকম কিছু, প্লিজ ট্রাই করবেন না, কারণ এই ফয়সাল একটু বান্দর প্রকৃতির ছিল, বুঝছেন। তো পরে মানে ফয়সালকে আমি ফোন দিছিলাম এই অফিসার কাহিনীর পর, যে তোর মনে আছে না এরকম কিছু দিছিলাম, আয় হ্যাঁ তুই এরকম এখনো মনে রাখছোস করে। তো আমি হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল হাওলাদারকে দিছি, ও নাকি বাথরুমে আটকা বসে সিটকেটি খুলে বের হতে পারছিল না আর কি, এরকম একটা অবস্থা। তো আপনারা যদি কেউ কখনো এরকম কিছু বলে, আপনারা প্লিজ এটা করবেন না। তাবিজের প্রসঙ্গে একটা কথা বলতে হয়, আমি খুবই রিসেন্টলি একটা বইয়ে পড়ছি, এক্সাম্পলটা আমার খুবই পছন্দ হইল। কোয়েশ্চেনটা ছিল এরকম, তাবিজ যেটা দিয়ে করা হচ্ছে সেটা তো আসলে হচ্ছে হলিবুকের অংশ, ঠিক আছে? তো যেটা আসলে আমাদের জন্য মঙ্গলকর ভালো জিনিস, সেটাকে কিভাবে ইউজ করে আরেকজনের ক্ষতি করা হয়, এইটার খুব সুন্দর একটা এক্সাম্পল আমি রিসেন্টলি একটা ফিকশন বইয়ে পড়ছি। আমার কাছে এই এক্সপ্রেশনটা পছন্দ হয়েছে। ওখানে বলা হয়েছে যে ধরো খুব শক্তিশালী একটা ছুরি আছে, তো সেই ছুরিটাকে বানানো হয়েছে ফল কাটার জন্য। ওই ছুরি দিয়ে যখন একটা মানুষকে খুন করা হয়, দোষটা তো সেটা ছুরির না, সেটা হচ্ছে তুমি আসলে সেটাকে কিভাবে ইউজ করতেছো। তো কোরআনের আয়াতটা হচ্ছে খুবই শক্তিশালী জিনিস, এটা হচ্ছে ফর গ্রেটার গুডনেস, একটা কোড, এভাবেই তো জিনিসটা নাজিল হওয়া, তাই না? এই জিনিসটাকে যখন খারাপ ভাবে ব্যবহার করা হয়, সেটা দিয়ে আসলে এই যে তাবিজটা করা হয়, ওগুলা আসলে নানা রকম রিচুয়াল আছে, উল্টা করে পড়া, ভুল জায়গায় রিপ্লেস করা, সেটার সাথে নানা রকম এলিমেন্টস ইউজ করা, এগুলা দিয়ে আসলে ব্যবহার হয়। এবং অনেকে হয়তো এখন এই জিনিসগুলো, আমরা তো আসলে শহরে থাকি, ওই আরবানাইজেশনের মধ্যে নানাভাবে এগুলো আসলে ধামাচাপা পড়ে গেছে, আমরা বিশ্বাস করতে চাই না, কিংবা হইলেও আমরা আসলে নানা রকম অন্যরকম এক্সপ্লেনেশন খুঁজি যেগুলো আসলে এক্সিস্ট করে না। বাট আমাদের দুইজনেরই আসলে এরকম কিছু এক্সপিরিয়েন্স আছে, আমাদের ফ্যামিলি এক্সপিরিয়েন্সও আছে। আমরাও বিশ্বাস করতাম না, হেসে উড়াই দিতাম, কিন্তু একটা টাইমে গিয়ে আসলে বিশ্বাস করতে বাধ্য হয়েছি যে এই ব্ল্যাক ম্যাজিক, কুফরি, তাবিজ এগুলো এক্সিস্ট করে। এবং এটা নিয়ে আসলে আমরা হরর পডকাস্টের আরেকটা এপিসোড যেহেতু করব, এই প্রসঙ্গের খুব বেশি আলাপ না করি, এই কুফরি তাবিজ এগুলো নিয়ে আসলে আলাদা একটা এপিসোড হবে। আমরা মনে হয় আরো ছোটখাটো দু একটা এক্সপিরিয়েন্স আমরা এই ফাঁকে শেয়ার করে ফেলি। তুমি খুব রিসেন্ট টাইমসের যদি কিছু একটা বলতে চাও। আচ্ছা, এখন যে এই ঘটনাটা বলবো আমি, এটা বেশ রিসেন্ট ঘটনা। তো রিসেন্ট ঘটনার সূত্রপাত হলো এরকম আর কি, যে একদিন আমি ওই যে আমার পরিচিত এক এক্স কলিগ, তিনি হচ্ছে করলো যে আমি একটু ইন্টারাপ্ট করি, হ্যাঁ? একদম রিসেন্ট ঘটনা বলতে এটা আসলে আমাদের যারা শ্রোতা আছেন তারা অনেকেই জানতে চাবেন যে আসলে জিনিসটা কত রিসেন্ট। আই ওয়াজ নট সাপোজ টু টেল, তারপরেও বলে দিচ্ছি, এই ঘটনাটা আসলে এই মাসেই ঘটছে ঘটনাটা। আমাদের শুরুতে নিজেদেরই একসেপ্ট করতে কষ্ট হচ্ছিল, এটা আসলে মানতে পারতেছিলাম না, বাট এই ঘটনাটা আসলে আমাদের এই সোবার হরর পডকাস্ট শুরু করার পরের, আমরা যখন পডকাস্টটা শুরু করলাম, আমাদের এপিসোডগুলো তো ভালোই ফ্লো দিয়ে রেকর্ডিংটা হচ্ছিল। মাঝখানে আপনারা জানেন যে ব্যাক টু ব্যাক আমরা দুজন অসুস্থ হইলাম। তো এখন যেই ঘটনাটা শেয়ার করব, সেই ঘটনাটা আসলে এই পিরিয়ডে, যেই পিরিয়ডে হচ্ছে আপনারা সোবার হরর পডকাস্ট শুনতে পারেন নাই, কারণ আমরা রেকর্ডিং করতে পারিনি। এটা হয়তো এটার সাথে রিলেটেড না, আবার রিলেটেড হতেও পারে,
বাট যেহেতু চলে আসছে প্রসঙ্গ এই জন্য আমরা বলে ফেলতেছি। আচ্ছা, আমি মানে ভাবছিলাম এটা আমি বলবো না, মানে আমার ভিতর থেকে কেন জানি মানে একটা থাকে না একটা ফিলিং, যেটা বলা আসলে উচিত হবে না, এখন জানি না, বলতেছি দেখি কি হয়। তো ঘটনা যেটা শুরু হয়, আমার এক এক্স কলিগ, সে হচ্ছে হঠাৎ মানে পোস্ট দেয়, সে হচ্ছে দেশের বাইরে চলে যাচ্ছে। তো তার বাসার কিছু বিলঙ্গিংস মানে ফার্নিচার, তারপর হচ্ছে শোপিস, তারপর হচ্ছে গিটার্স, কিছু জামা কাপড়, কিছু পেইন্টিংস, বইপত্র, এগুলো হচ্ছে তিনি মানে বিক্রি করে দিবেন। সেপ্টেম্বরের লাস্ট উইকের ঘটনা পুরো, হ্যাঁ, তাই না? সেপ্টেম্বর লাস্ট উইকের কাহিনী। আমি বললাম ঠিক আছে, ওকে। তা আমি আমার হচ্ছে ফার্নিচার বলতে একটা ওনার ওই যে কি জানি বলে বইয়ের আলমারির প্রতি একটু আগ্রহ ছিল, বইয়ের আলমারিটা বেশ সুন্দর ছিল। আমি মূলত ওইটার জন্যই তার বাসায় গেছি আর কি। তো গিয়ে উনি আবার মানে দেখলাম যে প্রচুর পেন্টিং টেন্টিং কালেক্ট করে। আমার পেইন্টিং নিয়ে খুব একটা বেশি ফ্যাসিনেশন নাই, আমার ভাই ডক্টর এফ এর বেশ ফ্যাসিনেশন আছে। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, একটা পেইন্টিং খুব পছন্দ হলো, অ্যাবস্ট্রাক্ট। তো উনি আমাকে বললো যে এটা আপনি নিবেন, এটা তো একটা ম্যাজিক আছে। আমি বলি কি? বলে এটাতে আপনি যেটা দেখতে চাবেন ওইটাই দেখতে পাবেন। তো আমি কথায় খুব একটা বেশি পাত্তা দেই নাই, মানে তেমন একটা কিছু মানে না ভেবেই আর কি করছি, নিয়ে এসে ফেলছি আর কি বাসায়। তো মার্কস আমাকে ফোন করে বলছিল যে ভাই এরকম একটা অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং পাওয়া গেছে, এটা তো আমি তো বুঝি না, আপনি তো লাতলামে জিনিসপত্র ভালো নাড়াচাড়া করেন। তো ও আমাকে জাস্ট হচ্ছে ওই ওর কলিগের বাসায় যাওয়ার পরে ভিডিও কলে দেখাইছিল। আমি হসপিটালে ছিলাম, আমি খুব একটা কনসেন্ট্রেট করে দেখতে পারি নাই, মোবাইলের নেটও একটু ঝামেলা করতেছিল। তো দূর থেকে যেটা দেখে মনে হইলো যে বেশ রংচং একটা জিনিস, একদম জাস্ট ব্রাশ স্ট্রোক দিয়ে আঁকা। জিনিসটা রাখলে ভাল লাগবে আর কি, দেখতে থাকে না কিছু পেন্টিং দেখলে ভাল লাগে, এরকম মানে বেশ কালারফুল একটা জিনিস। কি জিনিস আসলে বুঝতে পারতেছিলাম না। ওকে বললাম ঠিক আছে নিয়ে আসতে পারো, কারণ আসলে ওইটাতে খুব স্পেসিফিক কিছু বোঝা যায় না যে কোনো একটা মোনালিসার মতো মেয়ে আঁকা কিংবা কোনো একটা ফুলদানি আঁকা, ওরকম কিছু না, একেবারেই অ্যাবস্ট্রাক্ট, যা থেব্রো থেব্রো রং তুলির মতো আর কি, মডার্ন আর্ট যেটা বলে। আর আমার নেওয়ার আরেকটা কারণ ছিল হচ্ছে আমার বাসাটা দেয়াল আছে অনেক ফাঁকা, তো পেইন্টিংটার সাইজও বেশ ভালোই ছিল, আমি ভাবলাম ওইটা ওইখানে চুলায় রাখবো। আর আমার ওয়াইফের আবার মানে আঁকাকির প্রতি বেশ ঝোঁক আছে, ওগুলো জিনিস পছন্দ করে। তা আমি আবার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বটল কাপড়ের জন্য আমার টাকা পয়সাও নেয়নি, হ্যাঁ, মানে ফ্রিতেই দিয়ে দিচ্ছে। তো ভাবলাম ঠিক আছে নিয়ে আসি। তো না পাইলে তো বাঙালি আলকাতরাও খায়। না ভাই, হালকাটা খাই না ভাই। না, আমরা খাই না আর কি। তো ওই যেহেতু মানে কথা আছে যে আলকাতরাও খায়, তো আলকাতরা তো কালো একটা জিনিস, হ্যাঁ। তো সেখানে একটা রং চঙে পেন্টিং পাওয়া যেতেছে, মাংনা পাইলে খাইতে ক্ষতি কি? তো এই হলো ঘটনা। তো প্রথমে আমি যেটা ভাবলাম যেটা হচ্ছে আমার ওই মানে আমার ওয়াইফের খুব পছন্দ হয়েছে, বললো এটা বেডরুমে টাঙাবে। তারপরে বেডরুমে এটা যাই হোক মানে দেখলাম যে মানে বেডরুমের দেয়ালটাতে টাঙাইলে মানে জিনিসটা ভালো লাগতেছে না খুব একটা। তাই আমি ভাবলাম যে আমি যে ঘরে লেখালেখি করি ওই যে ফাঁকা দেয়ালটা আছে একদম, ওইখানে আর কি জিনিসটা রাখবো। তো রাখছি, শেষ, ঘটনা শেষ আর কি, এখানেই শেষ মূলত। তো এরপর আবার ঘটনা নতুন করে শুরু হয় এইভাবে যে আমাদের বাসায় হঠাৎ করে প্রচন্ড এই যে ইসের প্রবলেম, মানে আমাদের যে বাসাটা ওইটাতে একটা মানে ডিরেক্ট কারেন্টের লাইনের সাথে কানেক্টেড না, আমাদের একটা সাবস্টেশন আছে আর কি। তো হঠাৎ ওই সাবস্টেশনের মধ্যে ঝামেলা শুরু হয়। আমাদের মানে দিনের প্রায় 5-6 ঘন্টা করে জেনারেটর চলতে শুরু করে আর কি, কারেন্টের প্রবলেমের কারণে। তো জেনারেটর চললে আবার যেটা হয় যে আমার রুমের সবকিছুর সাথে কানেক্টেড না, আমার ওই পিসি চলে, তারপর হচ্ছে ফ্যান চলে, কিন্তু লাইটটার মধ্যে একটু ডিস্টার্ব করতেছিল। আমি অত পাত্তাও দিইনি, কারণ মানে আমি মেনলি অন্ধকারই লেখালেখি করি আর কি। তো ঘটনা যেটা শুরু হয়েছে এইভাবে, কোন এক বৃহস্পতিবার রাতে আমি হচ্ছে লিখতে বসছি। তো ঠিক আছে লিখতেছি, লিখতে লিখতে আমার প্রায় যেটা হয় যে আমি চেয়ারে বসে ঘুমাই যাই। তো আমি ঘুমাই গেছি, ভালো কথা। তো একটা পর্যায়ে হঠাৎ করে ঘুম ভাঙছে আর কি। তা ভাঙার পর আমি খুব নর্মালি আবার যেটা করছি, গান ছাড়ছি। গান ছাড়ার পর চা বানাইলাম, চা নিয়ে বসছি। তো হঠাৎ ওই পেন্টিংটার দিকে চোখ গেল আমার। তো পেন্টের দিকে চোখ যাওয়ার পর আমি একটু ভয় পাইলাম, মানে একটু ভয় বলতে মানে একটা অস্বস্তি ভয় লাগা, মানে যেটাই হচ্ছে কাহিনী ঘটনা সেটা হচ্ছে যে ওই পিসির মানে মনিটরের আলো, তারপর হচ্ছে যে আলো ছায়া, যেহেতু রুমে আলো নাই, বাইরে থেকে আবার একটু আলো আসতেছে। আমি পেইন্টের দিকে তাকায় যেটা দেখলাম যে একটা মুখ আমি দেখতে পারতেছি, চোখ দুইটা সাদা জলজল করতেছে, একটা হিউম্যান কাইন্ড অফ ফিগার। হ্যাঁ, ওর হাতে হচ্ছে একটা ছুরি ধরা, এবং ও হচ্ছে আরেকটা মানুষকে জবাই করতেছে। এটা মানে এইটার পিছে বেশ কিছু ফিলোসফি আছে। এটা হচ্ছে আপনারা যদি আকাশে মেঘের দিকে তাকায় থাকেন দেখবেন যে একসময় মনে হয় একটা হাতি, একসময় মনে হয় এটা একটা পাখি, মানে বিভিন্ন সেই বর্ষের চোখে ধরা পড়ে আর কি। তখন আমার ওই ভদ্রলোকটার কথা মনে পড়লো যে উনি বলছিল এটার মধ্যে আপনি যেটা দেখতে যাবেন সেটাই দেখতে পাবেন। আমি ব্যক্তিগত হিসাবে মানে ব্যক্তিগত জীবনে একদমই ভায়োলেন্স পছন্দ করি না। আমার
বড় ভাই ডক্টর এফ আমার ভায়োলেন্স পছন্দ করেন, এই টাইপের সিনেমা দেখতে উনি পছন্দ করেন। তো আমার সবার প্রথম যেটা মনে হইলো যে এইরকম জিনিসটা আমি দেখতে চাই নাই, তাহলে এটা আমি কেন দেখতেছি। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে মানে অ্যাবস্ট্রাক্ট কোন শেপের দিকে তাকাইলে যদি আপনার সেটাকে কোনো ডেফিনিটিভ ফিগার মনে হয়, মানে একটা মেঘের দিকে তাকালে আমরা যদি হাতি মনে হয়, আপনি যদি আবার কিছুক্ষণ পর তাকান, মিনিট খানেক পর, তখন কিন্তু আবার ওটা মনে হয় না। তা আমি না যেটা করলাম যে ওই অন্ধকারের মধ্যেই আমি ওই চেয়ার থেকে উঠে দাঁড়াইলাম, ঘরের বিভিন্ন জায়গা থেকে দেখলাম, এবং আমার কাছে ভয় লাগলো যেটা যে অ্যাবস্ট্রাক্ট যেই শেপ টেপ দেখছি ওগুলো তো কিছুই দেখতেছি না। আমি প্রথমে যেটা দেখছি যে একটা লোমশ কালো মুখ, ওর হাতে একটা ছুরি, একটা মানুষের জবাই করতেছে, আমি বারবার ওটাই দেখতেছি। তারপর আমি জিনিসটা নিতে পারলাম না, আমি ঘর থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যায় আবার যখন কারেন্ট আসলো তখন গেলাম, দেখি না সবকিছু ঠিকঠাকই আছে। তখন আমি ডিসাইড করলাম এই জিনিস আমার রিডিং রুমে কোনোভাবেই রাখা যাবে না, আমার একদমই ভালো লাগতেছে না। তা আমি যেটা করলাম, পরদিন সকালবেলা আমার ভাইকে ফোন দিলাম, বললো আপনি কোথায়? উনি বললাম আমি হাসপাতালে। আমি বললাম ভাই কোনো সমস্যা নাই, আমি আমার পেন্টিংটা আপনার বাসায় দিয়ে যাচ্ছি, এটা ভালো লাগতেছে না, অন্য একটা কিছু করবো। তা পরের ঘটনাটা আমার মনে হয় যে ডক্টর এফ ই বলুক, এটার আমি না বলি। আচ্ছা, তো মার্কস আমাকে যখন ফোন করে বলল যে ভাই পেন্টিংটা আপনার আমি গিফট করব, এটা তো আসলে আপনার জন্যই নিয়ে আসছি না, আমি আসলে বেশ খুশি হইলাম। কারণ ও যখন ওর কলিগের ওই পেন্টিংটা আমাকে দেখাইছিল, একটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং, আমি একটু আফসোস করতেছিলাম যে ভালো একটা জিনিস মাংনা পাওয়া যাচ্ছে, এটাও রুমে রাখবে। আমরা যদিও ওপর নিচেই থাকি, কিন্তু এটা আসলে নিজের রুমে থাকলে ভালো লাগে, একটা গোপন ইচ্ছা আর কি। আমি একটু মনে মনে হিংসাই করছিলাম যে একটা ভালো অ্যাবস্ট্রাক্ট পেন্টিং এরকম মাংনা মাংনা পাওয়া গেল। আচ্ছা ঠিক আছে, ভাইয়ের বাসাই আছে, দেখে আস। ও যখন আমাকে হসপিটালে ফোন করে বললো যে ভাই এটা আপনারা গিফট করে দিব, আমি খুবই খুশি হলাম। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এটা দিয়ে আসো উপরে, রাইট আসো। তো হসপিটাল থেকে আমি বাসায় ফিরলাম রাত্রেবেলা, ফিরে দেখলাম যে মার্কস একদম নিজ দায়িত্বে সুন্দর করে জিনিসটা খুলে টুলে মুছে আমার ড্রয়িং রুমের সোফার উপরে রেখে গেছে, কি বলছে আমি যাতে আমার সুবিধা মতো যেতে টাঙিয়ে নিই। আমার বেডরুমে পেন্টিং কিংবা মুখোশ এই টাইপের জিনিসপত্র লাগানো নিষেধ। আমার ওয়াইফ রাত্রেবেলা মাঝে মধ্যে একটু নাইটমেয়ার্স দেখে, ও ভয় পায়। আমরা রুমের মধ্যে এরকম বেডরুমে আসলে কোনো পেন্টিং কিংবা কোনো মূর্তি এগুলো রাখি না। তো মার্কস ইনিশিয়ালি পেন্টিংটা হচ্ছে ওর লেখালেখি রুমে রাখছিল। আমার বাসায় আমার নিজের একটা বড় রিডিং রুম আছে, এখানে বেশ বইপত্র রাখা, দেয়াল একদমই ফাঁকা নাই, চারদিকে শেলফ তোলা। তো দুইটা শেলফের জাংশনের মাঝে কর্নার একটা ছোট্ট জায়গা আছে, ওখানে পেন্টিংটা প্রপারলি ঝুলানো যায় না, জিনিসটা হচ্ছে মাটির সাথে স্ট্যান্ড করে রাখা যাবে। তা আমি দেখে বেশ খুশি হয়ে গেলাম। আমি ভাবলাম যে পরের দিন সকালবেলা আমি একটা কাঠের স্ট্যান্ড বানাবো, যেটার সাথে ওই পেন্টিংটাকে কর্নারের মধ্যে রাখা যাবে। ওটাও আমার লেখালেখির রুম, ওখানে রাখলে ভাল লাগবে আর কি দেখতে। পাশে একটা ল্যাম্প আছে, যেহেতু আলো টালো পড়বে, সুন্দর দেখা যাবে। আমি পরের দিন বেশ কসরত করে একদম একটা ফ্রেম টেম বানায় আনলাম, ওটা পিছন দিকে সাপোর্ট দেওয়া থাকবে, পেন্টিংটা ফ্লোরের মধ্যে একটা কর্নারে রাখা থাকবে। তো রাখলাম। ওই সপ্তাহটা আমি খুবই ব্যস্ত ছিলাম, মানে বাসায় ফিরে যে আমি আমার রিডিং রুমে বসবো কিংবা রাত্রেবেলা লিখবো এরকম এনার্জি ছিল না, কিন্তু পেন্টিংটা দেখতে ভালো লাগতো। আমি জাস্ট বাসায় ফিরি, খাওয়া দাওয়া করে হয়তো ওই রুমে একটু 5-10 মিনিট ঘোরাঘুরি করে আবার বেডরুমে গিয়ে শুয়ে পড়ি। প্রতিদিন রাতটা আমার দেখতে ভালো লাগতেছিল। মজার ব্যাপার হচ্ছে ওই পেন্টিংটাতে লাইটের অ্যাঙ্গেল থেকে মানে খুব বেশ কিছু ডিফারেন্সিয়েশন হয়। বাম দিকে ল্যাম্প জ্বালাইলে এক ধরনের কালার দেখা যায়, আবার ওই রুমের সিলিং একটা লাইট আছে, সেটা জ্বালাইলে হচ্ছে আরেক রকম কালার দেখা যায়। তো আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগতেছিল, প্রবাবলি এটা কোনো একটা আর্ট টেকনিক, যেটা হচ্ছে লাইট অ্যান্ড শ্যাডোজে কালার চেঞ্জ করে কিংবা হচ্ছে অন্যভাবে দেখা যায়। ওই উইকটা বেশ টায়ারিং গেল, ওই রুমে আমি আসলে খুব একটা বসেই নেই। পরের সপ্তাহে আমার 2 দিন ছুটি ছিল, ওই সময় আমার একটা বই লেখার কথা। বই যখন আমি লিখি আমি আসলে তখন খুব নিজেকে আইসোলেট করে ফেলি, আমি আমার ওই রিডিং রাইটিং রুম থেকে বের হই না। দেখা যায় যে সারা রাত হয়তো আমি ওই রুমে বসে আছি, এবং আমি মাঝে মাঝে শুয়ে শুয়েও লিখি। তো ওই রুমের মাঝখানে একটা ফ্লোরেই হচ্ছে একটা ম্যাট্রেস বিছানো আছে, ওই জায়গাতে আমি মাঝে মাঝে শুয়ে শুয়েও লিখি, ল্যাপটপটা কোলের ওপর রেখে। তো যেই রাত্রের কথা বলতেছি, ওই রাত্রে আমি একটা নতুন নভেল স্টার্ট করছিলাম লেখা, তো মাঝামাঝি পর্যায়ে ছিলাম, খুব মনোযোগ দিয়ে লিখতেছি। আমি সম্ভবত সন্ধ্যার থেকে লেখা শুরু করছিলাম, রাত্রেবেলা জাস্ট একবার ডিনার করার জন্য উঠছি 10টা সাড়ে 10টার দিকে, 15 মিনিটে কোনো মতে হাপুস ফুস খেয়ে আবার লিখতে বসছি, এবং লিখতে লিখতে একটা না থাকে কিছুদিন আর কি। ওই নীল গ্যাইমান বলছিল যে
মাঝে মাঝে এমন একটা দিন আসে যেটা হচ্ছে ভেরি গুড ডে ফর রাইটিং, আপনি অনেক কিছু লিখে ফেলবেন। আবার মাঝে মধ্যে 7-8 দিন বসে থেকে আপনার লেখা হবে না। ওইটা বেসিক্যালি একটা গুড রাইটিং ডে ছিল, যেদিন আমি অনেক কিছু লিখে ফেলতেছি। তো লিখতে লিখতে আসলে টাইমের কোনো সেন্স ছিল না, ইভেন টায়ার্ডনেসটাও কাজ করতেছিল না। একটানা লিখতে লিখতে আমি হঠাৎ করে দেখলাম যে মাথার ভিতরে একটু ভো ভো আওয়াজ হইতেছে, প্রবলেম একটু হাইপোগ্লাইসেমিক হয়ে গেছে। ঘড়ির দিকে তাকায় দেখলাম মোটামুটি 3:15 3:30টার মতো বাজে। তো ঘড়ি দেখলে যেটা হয়, আপনার ব্রেন তখন আপনাকে সিগন্যাল দেয় যে আপনি টায়ার্ড হয়ে গেছেন। এর আগে সেটা আপনার ব্রেন আপনাকে বুঝতে দেয় না। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, এনাফ ফর টুডে, আজকে তাহলে ল্যাপটপটা বন্ধ করে রাখি, 5-10 মিনিট এখানে একটু বসে থেকে আমার বেডরুমে গিয়ে আমি শুয়ে পড়বো। ল্যাপটপটা বন্ধ করে রেখে আস্তে আস্তে মানে আলসেমি করে শুয়ে আছি ম্যাট্রেসের উপরে। হঠাৎ করে চোখ গেল হচ্ছে পেন্টিং এর দিকে। তো যেটা বললাম যে আগের সপ্তাহে খুব ব্যস্ত ছিলাম, পেন্টিংটাকে শুধুমাত্র লাইট অ্যান্ড শ্যাডোজ এর ওই কালার চেঞ্জ বাদে আমি আলাদা করে আসলে দেখিনি, কোনো স্পেসিফিক ফিগারও আমি আসলে দেখিনি। এই পর্যায়ে মার্কস যে কথাটা একটু আগে বললো যে আমরা যখন মেঘের দিকে তাকিয়ে দেখি আমরা নানা রকম শেপ দেখি, সাইজেস দেখি, তো ওই জিনিসগুলো আসলে খুব কমপ্লিকেটেড কিছু না। আপনি যখন মেঘের দিকে তাকায় দেখবেন কোন একটা কুমিরের লেজের মতো মনে হবে, কোন একটা হাতির মুখ মনে হবে, চাইলে কোনো আপনি একটা বেলুন দেখতে পাবেন। খুবই সিম্পল কিছু 2 ডাইমেনশনাল ফিগার, আপনি চাইলেও খুব কমপ্লিকেটেড কিছু দেখতে পাবেন না। এবং এই জিনিসগুলো আপনার খুব পরিচিত না, অপরিচিত কোনো কিছু আপনি দেখতে পাবেন না যেটা আপনি ইমাজিন করতে পারেন। তো সামহাউ রাত্রেবেলা ওই সময় আমি যখন পেন্টিং এর দিকে তাকালাম, ভালো কথা, মার্কস একটা কথা বলছিল যে ওর কলিগ ওকে আগেই বলে রাখছিল যে ওই পেন্টিং এ নাকি আপনি যেটা দেখতে চান সেটা দেখতে পাওয়ার কথা। আর মার্কস তো আমার সাথে শেয়ার করে দেয় যে ওই পেন্টিং নিয়ে ওর কি এক্সপিরিয়েন্স হয়েছিল। তো এখানে যে ঘটনাটা ঘটলো, আমার ছোটবেলায় একটা ফোবিয়া ছিল। আমাদের বারান্দায় একটা কর্নারে ছাতা ঝুলানো থাকতো অনেক ছোটবেলায়। আমি হঠাৎ করে কোনো একদিন ওই ছাতাটা খুলতে গেছি, ছাতার ভেতর থেকে একটা বিশাল বড় টিকটিকি, কিছু টিকটিকি থাকে দেখবেন কালচে টাইপের, ওগুলো কি তক্ষক বোধ হয়, তক্ষক, হ্যাঁ, সেটার পিঠে হচ্ছে ওই যে ডাইনোসরের মতো ছোট ছোট কাটার মতো থাকে, হ্যাঁ। তো বিশাল সাইজের একটা এরকম মোটা সোটা তক্ষকর টিকটিকি সামথিং, এটা আমার গেঞ্জির ভিতরে ঢুকে গেছিল ঠাস করে। আমি প্রচন্ড প্যানিক হয়েছিলাম, একদম মানে চিৎকার করে কান্নাকাটি করে ভাসায় ফেলছিলাম আর কি। তারপর থেকে আমি টিকটিকি তক্ষক এই জাতীয় জিনিসগুলো ভয় পাই। আমার কাছে মনে হয় যে রুমের কর্নার থেকে এরকম কিছু একটা আমাকে দেখতেছে। আমি একলা একলা রুমে থাকলেও মাঝে মধ্যে এরকম একটা ভয় হয়। পেন্টিংটার দিকে চোখ যাওয়া মাত্র আমি দেখলাম ওই পেন্টিং অনেকগুলো কালার, মানে 10-15টা আলাদা আলাদা কালারের শেডস খুব ডিসক্রিট ভাবে ইয়ে করা। আমি স্পষ্ট দেখতে পাইলাম যে ওইখানে বিশাল বড় একটা টিকটিকি, এবং ওই পেন্টিং এর নিচে একটা মানুষ। সেই মানুষটা নগ্ন, এবং টিকটিকিটার মুখের ভেতরে ওই মানুষটার ঘর পর্যন্ত ঢুকানো। মানে সে মানে কোন একটা অ্যাবস্ট্রাক্ট একটা হিউম্যান লাইক ফিগার, সে হচ্ছে দাঁড়ায় আছে, আর একটা টিকটিকি হচ্ছে তার মাথাটা গিলে ফেলছে। মানে টিকটিকির শরীরটা হচ্ছে মানুষটার, কিভাবে বুঝাবো আসলে, টিকটিকিটা হচ্ছে উপর থেকে মানুষটাকে খেয়ে ফেলতেছে, এবং পুরো জিনিসটা মুভ করতেছে, মানুষ দুটার পা নড়তেছে, টিকটিকিটা আস্তে আস্তে ওটাকে আরো বেশি ফলো করে ফেলতেছে। ওই মেঘের দিকে তাকাইলে যে এইরকম শেপ আপনি কখনোই খুব কমপ্লিকেটেড কিছু দেখতে পারবেন না, খুব বেসিক একটা স্ট্রাকচার আপনি দেখতে পারবেন। তো পেন্টিং এর দিকে তাকাইও আসলে আপনার এত কমপ্লিকেটেড কিছু দেখতে পাওয়ার কথা না। আমি যেই মুহূর্তে ওটা দেখলাম যে একটা টিকটিকি বিশাল বড় একটা মানুষকে গিলে খাওয়ার চেষ্টা করতেছে, এবং মানুষটার পায়ের বুড়া আঙ্গুলটা থপথপ করে কাঁপতেছে ওই পেন্টিং এর ভেতর থেকে, আমার হাতটা শক্ত হয়ে গেল। খুব সহজে আমি ওই রাতে ব্ল্যাক আউট হয়ে গেছিলাম, কারণ আমার আর কোনো সেন্স নাই। পরের দিন সকালবেলা আমার ঘুম ভাঙছে 10টা-10:30টার দিকে। আমার ওয়াইফ আমাকে টেনে তুলছে, সারা রাত লেখালেখি করছি বলে কি আমি সকালবেলা নাস্তা করবো না নাকি, ছুটির দিনে এইসব আইলসামি কিসের। আমি ধরফর করে উঠে আসলে বসছি। বসার পরে ইনস্ট্যান্ট আমার শুরুতেই মনে হয়েছে যে রাত্রেবেলা আমি এরকম কিছু একটা দেখছি। তখন আমি নিজেকে বুঝ দেওয়ার চেষ্টা করছিলাম যে যেহেতু খুব টায়ার্ড হয়ে লেখালেখি করতেছিলাম, প্রবাবলি আমি লিখতে লিখতে ঘুমায় গেছি, এবং ঘুমের মধ্যে আমি কোনো একটা স্বপ্ন দেখতেছিলাম। কিন্তু এই জিনিসটা আমি আসলে নিজেও মেনে নিতে পারতেছিলাম না, কারণ এত রিয়েল ছিল, বারবার মাথার মধ্যে ভাসতেছিল। ওই পেন্টিং এর দিকে আমি তাকাতেও পারতেছিলাম না, বারবার মনে হচ্ছিল যে একটা টিকটিক একটা মানুষকে গিলে ফেলতেছে। পেন্টিং এর দিকে তাকালেই আমি সেটা আবার ফিল করব। তো মার্কস অফিসে ছিল,
আমি ওই রুমেও যাইনি, আমি বেডরুমে শুয়েছিলাম। একদম রিসেন্ট ঘটনা বলতেছি, 2 সপ্তাহ আগের ঘটনা এটা। সন্ধ্যাবেলা আমি ব্রেকফাস্ট করছি, করে একটা মুভি দেখছি। দুপুরবেলা আবার লাঞ্চ করে একটু শরীর ঝিমঝিম করতেছিল, আমি আবার দুপুরবেলা একটা বড় সড়ো ঘুম দিছি। আমি ইউজুয়ালি বাসায় থাকলে দুপুরবেলা ঘুমাই না। সন্ধ্যাবেলা আমার যখন ঘুম ভাঙলো, আমি দেখলাম আমার গায়ে প্রচন্ড জ্বর, একদম নড়তে চড়তে পারতেছি না এরকম জ্বর, এবং গলা দিয়ে ঠিক মতো আওয়াজ বের হচ্ছে না। তো মার্কস রাত্রেবেলা বাসায় ফিরলো 9টা-10টার দিকে। আমি ওকে তখন ফোন দিচ্ছিলাম যে আজকে রাত্রেবেলা আমার বাসায় ডিনার করো। তো অফিস থেকে এসেই হচ্ছে সরাসরি আমার বাসায় আসছে। তো আমি আসলে তখন ডিনার করার মতো অবস্থায় না, আমার 2-3 বার বমি টমিও হয়েছে, প্রচন্ড জ্বর, 103-4 উঠে যাচ্ছে। মার্কসকে খাইতে বলে আমি ওর সাথে বসে আমি টুকটাক আলাপ করতেছি। তো কথায় কথায় মার্কসকে বললাম যে মার্কস, আমি তো রাত্রেবেলা কালকে এরকম একটা জিনিস দেখছি, স্বপ্নে দেখলাম না কি দেখলাম জানি না, পেন্টিংটা তো এত সুন্দর, বাট আমি আসলে ওটার দিকে তাকাইতে ইচ্ছা করতেছে না, তাকাইলে কেমন যে একটু অস্বস্তিকর একটা অনুভূতি হইতেছে, তো তুমি ওই জিনিসটা নিয়ে যাও। তো মার্কসের একটা সহজ সুলভ পিছলে হাসি আছে, যেটা আপনারা পডকাস্টের মধ্যে মাঝে মধ্যে শোনেন। সে ওই হাসিটা হেসে আমার দিকে বলতেছে, ভাই আপনারা তো কাহিনী বলি নাই। আমি বললাম, কি কাহিনী? তখন আমাকে সে বলতেছে যে ভাই, আমি তো রুমের মধ্যে রাখছিলাম, আমি তা ওই আমার রাইটিং রুমেই রাখছিলাম, আমি এরকম একটা জিনিস দেখছি যে একটা মানুষ একটা মানুষকে জবাই করে ফেলতেছে। আমি তখন ওরে বললাম যে তাইলে তো আমি যেটা দেখছি সেটাও তো কোইন্সিডেন্স না, তোমার কলিগ তোমাকে কি বলছিল? তো তখন এটা নিয়ে একটু বিস্তারিত আলাপ হইলো, যে ওর কলিগ ওকে বলছিল যে জিনিসটা হচ্ছে আপনি যেটা দেখতে চাবেন এই জিনিসটা আপনাকে সেটাই দেখায়। আমরা একটু আলাপ করে দেখলাম আমরা কেউই আসলে এরকম জিনিস দেখতে চাই না, কারণ মার্কসের ও যেটা বললো যে ও ভায়োলেন্স একদম পছন্দ করে না, ও দেখছে খুবই ভায়োলেন্ট একটা সিন। আমার হচ্ছে যে টিকটিকি নিয়ে আমার একটা ফোবিয়া আছে, আমি দেখছি টিকটিকি। তো তখন আমরা একমত হইলাম যে ওর কলিগ ওকে কোনো একটা ভুল কথা বলে গেছে, কারণ আমরা কেউ আসলে এটা দেখতে চাই না। আমাদের কাছে মনে হইলো যে প্রবাবলি ওই পেন্টিংটা আপনাকে সেই জিনিসটা দেখায় যেটা আপনি দেখতে চান না, এবং ওর কলিগ হয়তো এইরকম কোন একটা কারণে পেন্টিংটা দাম করে গেছে, এবং আমরা দুই বলদ মিলে আসলে বলদামি করে জিনিসটাকে রাখছি। তো আমরা আসলে এটাকে রেখে আসলে একটা ভুল ডিসিশন নিছি। ওই রাত্রে আমরা সিদ্ধান্ত নিলাম যে পেন্টিংটাকে আমরা নষ্ট করে ফেলবো। তো রাত্রেবেলা আমরা হচ্ছে ছাদের উপরে এনে পেন্টিংটাকে পুড়ায় ফেলছি। ওর কলিগটা আমাদেরকে এটা দিয়ে দিয়েছিল, আমরা পুড়ায় ফেলছি। আর তারপরে যেটা হয় যে আমার তো ওই দিন জ্বর আসছিল, আমি এরপরে 7 দিন একদম টানা অসুস্থতার মধ্যে দিয়ে গেছি। এর মধ্যে আমি আমার হসপিটালে বেশ কিছু টেস্ট করলাম, যত রকম টেস্ট আমার পক্ষে করানো সম্ভব, কোনো কিছুতে আসলে খুব একটা কিছু ধরা পড়েনি। এবং আমার অসুস্থতার ভেতর দিয়ে দেখা গেল মার্কসও অসুস্থ হয়ে গেছে, একদম ব্যাক টু ব্যাক আমরা দুজন অসুস্থ হইলাম। ওরও মোটামুটি সিমিলার সিমটমসই ছিল, যেটা আসলে খুব ডেফিনেটিভ কিছু না। আমার পরিচিত যে অসুখগুলো আছে কিংবা রিসেন্ট যে ফ্লুগুলো হচ্ছে, ওর চিকুনগুনিয়া, ডেঙ্গু, ওর যে কোনো রকম টাইফয়েড, এনিথিং, কোনোটার সাথে আসলে সিমটমস গুলো মিলতেছে না। আমরা দুজন মোটামুটি সিমিলার রকমের অসুখের মধ্যে দিয়েই গেছি, এবং যদি ইনফেকশাস ডিজিজ হইতো আমাদের বাসায় আমাদের বাচ্চা কাচ্চা, ওয়াইফ, বাবা মা অনেকেরই জিনিসটা হইতে পারতো, বাট সামহাউ শুধুমাত্র আমাদের দুইজনেরই হইলো, এবং এটা নিয়ে আমরা বেশ বড় একটা টাইম সাফার করলাম। দ্যাটস ওয়াই আমরা পডকাস্টের এপিসোডও রেকর্ডিং করতে পারিনি। শুরুতেই বলছিলাম যে আই থিঙ্ক আই ওয়াজ নট সাপোজ টু টেল দিস, বাট আসলে বলতে বলতে বলে ফেলা হলো। আচ্ছা, এখানে আরেকটু ইন্টারেস্টিং ঘটনা আছে। এটা হচ্ছে যখন পুড়ে ফেললাম আমি, তখন হচ্ছে আমার ওই কলিগ আর কি, ওকে হচ্ছে ফোন দিলাম। তো মানে স্বাভাবিকভাবেই মানে ও ফোন ধরে নাই, মানে আমি যেটা মানে ওর হচ্ছে একটু ফোন না ধরার স্বভাব আছে আর কি, এর জন্য বললাম স্বাভাবিকভাবে আর কি। তো পরবর্তীতে আমি যেটা ভাবলাম, ঠিক আছে বিদেশে গেছে, সেটেল হতে টাইম লাগতেছে, আমাকে তো কল ব্যাক করবে, কল আর ব্যাক করে না। তারপর ওকে মেসেজ পাঠাইলাম যে ভাই আপনি যখনই ফ্রি হবেন আমাকে তো অবশ্যই ফোন দিবেন। তো সে মেসেজ সিন করে রাখে, ফোন দেয় না। তো পরবর্তীতে হচ্ছে তার সাথে আমার লাস্ট উইকে কথা হইলো। তা আমি ওকে এই ভয়টা পাওয়ার ব্যাপারে কিছু বলি নাই, আমি মানে বললাম যে ভাই আপনি এই পেন্টিংটা কোত্থেকে পাইছিলেন? তো পরে সে বলে, কেন ভাই কি হয়েছে? তাই বললাম, না ভাই একটু বলে না, দরকার আছে, আমার কাছে এই পেন্টিংটা খুব পছন্দ হয়েছে, আমি ভাবতেছি মানে ওনার মানে যেই ভদ্রলোক আঁকছেন, ও আচ্ছা পেন্টিং আমার সিগনেচার বোধ হচ্ছিল না, কোন আমি খুঁজছিলাম, আপনি পাইছিলেন না? আচ্ছা না, যতটুকু মনে পড়েছিল, হ্যাঁ। তো আমি না ওনার মুখ থেকে আর বেরই করতে পারলাম না যে জিনিসটা কোত্থেকে আসছে। উনিও বললো না, অ্যাভয়েড করলো। আমি জানি না আসলে কি, মানে অন্য কোনো কারণ কি আছে কি না আদৌ, এই আর কি ঘটনাটা আমার কাছে মানে বেশ মানে মিস্ট্রিয়াস লাগছে আর কি পুরো ব্যাপারটা। হ্যাঁ, মানে রিসেন্ট টাইমসে কিন্তু আমরা এগুলা কোনো কিছুই ফেস করি না। আমার লাস্ট মানে আমার মনে হয় 5-6 বছর এরকম না, আমাদের তো সব মানে বেশ পুরানো এক্সপিরিয়েন্স। অনেকদিন পর আসলে নতুন করে একটা জিনিস হইলো।
জিনিস আসলে বলতেও নিজেদের কাছে লজ্জা লাগতেছিল যে এই বুড়া বয়সে সেই রকম জিনিসপত্র ফেস করতেছি, আদৌ জিনিসটা ঠিক কিনা। কিন্তু আমরা দুজন অসুস্থ হয়ে যাওয়ার পরে আসলে এটা নিয়ে বেশি চিন্তা করার অবকাশটা ছিল যে কেন এরকম কিছু হইলো। এবং এখনো এটা মনে হলে একটু গা শিরশির করে ওঠে, আমি যে জিনিসটা দেখছিলাম কিংবা মাছ যে জিনিসটা দেখছিল। এবং পরে পেন্টিংটা পুরানোর আগে আমরা দুজন খুব ভালোভাবে টর্চ লাইট ফেলে ফেলে আলাদা করে দেখার চেষ্টা করছি যে আদৌ কি এরকম কোনো ফিগার আমরা দেখতে পাচ্ছি কিনা। মাছ যেটা দেখছিল যে একটা লোক জবাই হচ্ছে, এবং আমি দেখছি একটা টিকটিক একটা মানুষকে খেয়ে ফেলতেছে। মানে আপনি যদি একটা ইমাজিনারি ফিগার চিন্তাও করে থাকেন, সেই জিনিসটা তো আসলে মুভ করবে না। এটা স্টিল পেন্টিং এর মধ্যে আপনি মুভেবল কোনো কিছু দেখতে পাবেন না। তো দুইজনেরই যেহেতু এক্সপিরিয়েন্স হলো, দেয়ার মাস্ট বি সামথিং। আচ্ছা, আমরা বোধহয় অলরেডি এই এপিসোডের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা এখনো পুরোপুরি সুস্থও হই নাই, কথা বলতে গেলে আমরা আসলে একটু টায়ার্ড হয়ে যাচ্ছি। হ্যাঁ, এই কারণে হয়তো আজকের এপিসোডে আপনারা দেখতে পাবেন যে কথাবার্তা কিছু ক্ষেত্রে একটু দ্রুত গতিতে বলা হচ্ছে, কিছু হয়তো অসঙ্গত শব্দও বলা হচ্ছে, বিকজ আমরা দুজনে এখনো পুরোপুরি সুস্থ হইনি। আচ্ছা, তো লাস্টে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের আগামী এপিসোড হচ্ছে আপনাদের পাঠানো চিঠির উপর ভিত্তি করে আর কি। আমরা প্রতি এপিসোডের শেষেই হচ্ছে বলি যে আপনাদের জীবনে যদি এরকম কোনো আনএক্সপ্লেইনড কোনো অভিজ্ঞতা থাকে, সেটা আপনারা আমাদের কাছে লিখে পাঠাতে পারেন দ্য সোবার পডকাস্ট ঢাকা@gmail.com এ। এই হচ্ছে ঘটনা। আমার মনে হয় আমরা বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন এবং বাকি কথাটা বলেন ভাই আপনি। এর মধ্যে দিয়েই শেষ হচ্ছে আমাদের দ্য সোবার পডকাস্ট লয় ভাগছের 6ষ্ঠ পর্ব, যেখানে আমরা আলাপ করেছি আমাদের রিসেন্ট কিছু এক্সপিরিয়েন্স নিয়ে। আপনারা সবাই এতক্ষণ শুনলেন। অনেকদিন পরে আমাদের হরর পডকাস্টটা, না বেশি দিন পরে না, আসলে মাসখানেক পরে আমাদের হরর পডকাস্টটা আবার নতুন করে রেকর্ডিং শুরু হলো। আশা করছি এই ধারা আমরা অব্যাহত রাখবো। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের লয় ভাগছের নতুন পর্বটা শুনলেন, তারা আমাদের সাথেই থাকবেন এবং বেশি বেশি করে ভয় পাবেন, কারণ ভয় মস্তিষ্ককে ভালো করে দেয়। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড নাইট।